গল্পের গরু গাছে চড়ে, গল্পের গরু গল্প বলে, গল্প বলে। গল্প রবিনসন ক্রুসো, লেখক ড্যানিয়েল ডিফো, ভাষান্তরে পার্থ মুখোপাধ্যায়। রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফোর এই কালোজয়ী অ্যাডভেঞ্চার কাহিনীর আড়ালে আছে একটি সত্য ঘটনা। ডিফো এই উপন্যাস লেখার উৎসাহ পান আলেকজান্ডার স্যালকট নামে এক স্কটিশ নাবিকের সমুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে। আমি রবিনসন ক্রুসো। 1632 আমার জন্ম। জন্মেছিলাম ইয়র্কে, কিন্তু আমরা এখানকার লোক, মানে আদি বাসিন্দা যাকে বলে তা মোটেই নই। বাবার কাছে শুনেছি আমাদের দেশ গাঁ হল স্যাক্সনের ব্র্যামেনে। জীবনের প্রথম দিকটায় নানান ঝড়ঝাপটায় ধাক্কা খেতে খেতে সুদূর সেই ব্র্যামেন থেকে প্রথমে হাল হয়ে শেষ পর্যন্ত এই ইয়র্কে এসে বাসা বেঁধেছিলেন বাবা। অনেক ঝড়ঝাপটা দেখলেও বাবার মাথাটা সবসময় ঠান্ডাই ছিল বলতে হবে। না হলে আমার ছোটবেলায় যে বিরাট ব্যবসাপাতি নিয়ে তাকে ব্যস্ত থাকতে দেখতাম, সেসবের বিন্দু মাত্র গড়ে তোলা সম্ভব হতো না তাঁর পক্ষে। আমার মাও বড় পরিবারেরই মেয়ে। ছোটবেলায় তাঁর মুখে কত রকম যে গল্প শুনেছি তার কোনো ইয়ত্তা নেই। যাকে আগে আমার পদবীর কথাটা এইখানে একটু বলে নি। ক্রুসো কিন্তু আমার পদবী নয়, ক্রুয়েৎসনার এই শব্দটাই এখানকার লোকের মুখে মুখে হয়ে দাঁড়িয়েছে ক্রুসো। লোকে বলে, আমরাও আপত্তি করি না। স্কুলে সকলেই আমাকে চিনত রবিনসন ক্রুসো বলেই। ফলে এখন কেউ যদি এসে আমাদের আসল পদবী বলে হঠাৎ করে সারাই দেব না হয়তো। আমরা 3 ভাই। একেবারে বড় যে দাদা, ছোটবেলা থেকেই সে একটু ডাকাবুকো ছিল। বড় হয়ে সে গিয়ে যোগ দিল ইংরেজ সেনাবাহিনীতে। ফার্নান্ডেজ তাদের দলের যিনি নেতা ছিলেন তার নাম বোধহয় সকলেই জানে, কর্নেল লকহার্ট। স্পেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াইতে জীবন উৎসর্গ করেছে সে। ডানকার্কের কাছে সেবারের যুদ্ধের কথা এখন নতুন করে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না কাউকে। তার পরের যে ভাই, তার কথা এখন আর ভালো করে আমরা কেউই জানি না। আগে খবর টবর তাও যেটুকু পাওয়া যেত, এখন তো আর সেটুকুও মেলে না। শেষে রইলাম আমি। আগেই বলেছি, আমি মোটামুটি এক বড়লোক ব্যবসাদারের ছেলে। ছোটবেলা থেকেই হাতে পয়সা কড়ির তেমন অভাব কখনো টের পাইনি। ফলে নিজেকে যে কখনো কিছু করতে হতে পারে এই কথাটাই আমার মাথায় ঢোকেনি অনেকদিন পর্যন্ত। আমার মাথায় কেবল ঘুরত অ্যাডভেঞ্চার। বাড়িতে পড়াশোনার যেটুকু চল ছিল তা তো পেয়েছিলামই। এরপরই বড় স্কুলে যেতে কোনো বাধা হয়নি। বাবার ইচ্ছা ছিল বড় হয়ে দাদাদের মতো সেনাবাহিনীতে যোগ না দিয়ে বা অন্য কিছু না করে আমি বরং আইন নিয়ে পড়াশোনা করি। ছেলেকে বড় উকিল করতে চেয়েছিলেন ভদ্রলোক, কিন্তু লোকে ভাবে এক আর হয় আর এক। সেই কোন ছোট্টবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি জাহাজের ক্যাপ্টেন হব। অন্ধকার সমুদ্রে ঝড়ের দোলায় ভাসতে ভাসতে একদিন বিরাট কোনো অজানা দেশ জয় করব। খুব নাম হবে আমার, লোকে ধন্য ধন্য করবে। এই সবই কেবল আমার মাথায় ঘুরত। আর সেখানে কিনা ঘরের কোণে বসে বসে দলিল দস্তাবেজ ঘাঁটা ভয়ানক বিরক্ত লাগতো আমার। বাবা মা প্রথমটায় তেমন পাত্তা দেয়নি, ভেবেছিলেন সবই নিশ্চয়ই ছোটবেলার দুষ্টুমি, একদিন ঠিক আমার মতি ফিরবে। কিন্তু একবার যার মাথায় অ্যাডভেঞ্চারের ভূত চেপেছে তার পক্ষে সহজে তার খপ্পর থেকে বেরোনো কি সহজ? আমার তো মনে হয় না। বাবা প্রথমটায় অনেক বোঝালেন,
শাসন টাসন করার চেষ্টাও করলেন কিছুটা, কিন্তু মাথায় একবার কিছু ঢুকে গেলে আমাকে তার থেকে নড়ানো রীতিমতো কঠিন। বাবা বুঝিয়ে টুঝিয়ে হাল ছাড়বার পর আরম্ভ হলো মায়ের কান্নাকাটি। ছেলে জলে জলে কোথায় না কোথায় ঘুরে বেড়াবে, জলে ডুবে বেমক্কা বেঘরে প্রাণটা খোয়াবে। এটা কোন বাপ মা চায়? ফলে মায়ের কান্নাকাটি চলতে লাগলো। তার সঙ্গে যোগ হলো বন্ধু বান্ধবদের ঘ্যানঘ্যানানি। যে প্যান প্যানে একঘেয়ে জীবন আমি দুচক্ষে দেখতে পারতাম না, তারই সপক্ষে তাদের যুক্তির বহর দেখে কে। কিন্তু কিছুতেই কিছু হলো না। নিজের পরিকল্পনা আমি আর আগের মতো বুক বাজিয়ে বলে না বেরিয়ে মনে মনে একটা ছক কষতে লাগলাম। সুযোগ পেলেই সটকে পড়ব, এটাই হলো আমার পরিকল্পনা। বাবা এতদিনে ব্যবসা করে সংসার চালিয়েছেন এবং রীতিমতো ভালোভাবেই চালিয়েছেন। 3-3টে ছেলেকে বড় করেছেন, ফলে বুদ্ধি তারও কিছু কম ছিল না। তিনি ঠিকই বুঝলেন আমি অন্য কিছু ছক কষছি। ঝামেলায় না গিয়ে ভদ্রলোক এবার অন্যভাবে ব্যাপারটা সামলাতে চাইলেন। সেদিনটা আমার বেশ মনে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিজের ধান্দায় চড়তে বেরুবো করছি, এমন সময় বাবার ঘরে ডাক পড়ল। বাতে একেবারে পঙ্গু হয়ে পড়ার থেকে বাবা নিজের ঘর থেকে সচরাচর বেরোতেন না বললেই হয়। দরকার মতো তার ঘরেই ডাক পড়তো আমাদের। ভেবেছিলাম বাবা হয়তো খুব একচোট রাগারাগি করবেন। অনেক বলা সত্ত্বেও পারিবারিক ব্যবসায় আমি যাচ্ছিলাম না। বাবার পক্ষে রাগারাগি করাটাই তো স্বাভাবিক। কি বলবো না বলবো অনেক ভেবে টেবে গেলাম তো বাবার কাছে, কিন্তু কোথায় কি। বাবা রাগটাগ না করে কথা আরম্ভ করলেন একদম ঠান্ডা মাথায়। বারবার তিনি জানতে চাইছিলেন আমার আসলে হয়েছেটা কি। যে জায়গায় আমার জন্ম, বড় হয়েছি, যেখানে আমার বন্ধু বান্ধব ছড়িয়ে রয়েছে, খামোকা সেই জায়গা ছেড়ে অজানা অচেনা সমুদ্রের বুকে বিপদ মাথায় নিয়ে পাড়ি জমাবার কারণটা কি, এটাই তার প্রশ্ন। নানাভাবে তিনি বলতে লাগলেন তার কথা মতো পরিকল্পনা মতো চললে কত যে সহজে বড়লোক হয়ে যাব আমি। কিন্তু কে শোনে কার কথা? মুখের দিকে তাকিয়ে আমার মনোভাব টের পেতে বাবার যে এক মুহূর্তও লাগেনি বুঝতে পারলাম খানিকটা বাদেই। তিনি এবার আরম্ভ করলেন বোকার মতো লোভ করে তার চেনা জানা কার কবে কি কি ক্ষতি হয়েছে সেসব নিয়ে। আমার দোষ ত্রুটি সবই তো তিনি জানেন, ফলে আমার দ্বারা কি সম্ভব হতে পারে না পারে তা নিয়েও অনেক কথাই হলো। খুব উচ্চাকাঙ্ক্ষা যাদের আছে আর একেবারেই উচ্চাকাঙ্ক্ষা নেই যাদের, দুঃসময় যে আসে তাদের জীবনেই, এ আমার কেন, সকলেরই তো জানা কথা। যারা সাবধানে মাঝখানের পথটা ধরে চলবে তাদের জীবনে যেমন কোনো বিপদ আসে না, তেমনি আবার যে জীবনে রূপ রস আনন্দ তাদের থাকে না, এতে কোনো সন্দেহই ছিল না আমার। বাবা আমাকে ওই শেষ পথেই চালাতে চাইছেন বুঝতে পারছিলাম আমি, কিন্তু আমি কি করব? ওই পথটা যে আমার পছন্দ নয় বাবা বুঝতে পারছিলেন। আমাকে বুঝিয়ে কোনো ফল হবে না। এবার তিনি অন্য পথ ধরলেন। তার শরীর খুব খারাপ, যে কোনো দিন তিনি মারা যেতে পারেন। মারা গেলে মাকে কে দেখবে? এইসব প্রসঙ্গ নিয়ে ফের অতি উৎসাহে কথা আরম্ভ করলেন তিনি। তার কথা হলো খাওয়া পড়ার জন্যই তো লোকে কষ্ট করে। যেখানে আমার খাওয়া পড়ার কোনো ভাবনা নেই, সেখানে আমি অনিশ্চিত ভবিষ্যতের পথে এভাবে ঝাঁপিয়ে পড়তে চাইছি কেন? তবে বাবা আমার জন্য যা রেখে যাচ্ছেন তাতে যদি আমার মন না ওঠে তাহলে অবশ্য আলাদা কথা। এখানে লোভে পাপ আর পাপে যে মৃত্যু অবধারিত, সে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার বললেন তিনি। এ কথাটা তিনি এতবার কেন যে বলছেন তাও বুঝতে কোনো কষ্ট হলো না আমার। তিনি চাইছেন আমায় কষ্ট দিতে, যেভাবে হোক আমায় ফেরাতে চাইছেন তিনি। বুঝতে পারছিলাম স্পষ্টই। বারবার নানাভাবে আমার বড় দুই দাদার কথাও উঠতে লাগলো। তাদেরও তিনি বোকার মতো বেঘরে প্রাণ খোয়াতে বারণ করেছিলেন সাধ্যমতো। তারা শোনেনি এবং না শোনার ফল তারা হাতে নাতে পেয়েছে। আমি বাবার শেষ সম্বল, ফলে তার কর্তব্য তিনি করছেন। এবার আমি কথা না শুনলে করার কিচ্ছু নেই হয়তো।
কিন্তু মনে যে কষ্টটা পাবেন তাতে জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসতে তার যে দেরি হবে না এমন ভয়ও দেখাতে তিনি ছাড়লেন না আমাকে। এবং সেক্ষেত্রে তার জন্য দায়ী যে আমিই হব এ কথাও একবার বাধ্য হয়েই মুখ ফুটে বলে ফেললেন তিনি। আমার যে দাদা যুদ্ধে মারা গেছে তার কথা বলার সময় বাবার চোখ ফেটে জল বেরিয়ে এলো। বুঝতে পারছিলাম শোকে দুঃখে কথা বলতেও কষ্ট হচ্ছে তার। এই বয়সে আবার ছেলের মৃত্যুর শোক তার মনে পড়িয়ে দিলাম আমি। রাগে দুঃখে নিজের দুগালে চড় মারতে ইচ্ছা হচ্ছিল আমার। মনটা ভারী হয়ে এলো আস্তে আস্তে। দিন কয়েক বেশ রইলাম। সমুদ্রের কথা মনে পড়লেই খারাপ লাগতো বটে, কিন্তু সে আর কি করা যাবে? সবার ভাগ্যে কি আর সব হয়? আমার সুখের জন্য, আমার আনন্দের জন্যে যে মানুষটা এতদিন প্রাণপাত করেছেন তার একটা অনুরোধ যদি না রাখতে পারি তো কিসের মানুষ জন্ম? মনে মনে কয়েকদিন খুব তো এসব বললাম, কিন্তু যতই যাই করি না কেন মনের কোণে দুনিয়া দেখার ইচ্ছাটা কিন্তু নিভল না। দোটানায় ভুগছিলাম খুব। কি করব ভেবে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত সময় সুযোগ মতো মাকে পাকড়াও করলাম একদিন। খুব করে বোঝালাম মাকে। বললাম, বাবা বলেছেন বটে, কিন্তু ঘরে বসে বসে কোনো উকিলের ক্লার্ক হয়ে জীবন কাটানো বা ব্যবসায় গিয়ে বসা যে কোনো কিছুর পক্ষেই আমার বয়স হয়ে গেছে অনেক। 18 বছর বয়স হয়ে যাওয়ার পর কোনো কাজ নতুন করে শিখতে যাওয়ায় আর সম্ভব নয়। এবং যদি চেষ্টাও করি তাহলেও একদিন না একদিন সুযোগ পেলেই ঠিক আমি কেটে পড়ব। তখন সমস্যা আরও বাড়বে, বই কমবে না। তার চেয়ে একবার অন্তত সমুদ্র যাত্রায় বেরিয়ে বাবা যে বিপদের কথা বারবার বলছেন তার চেহারাটা চোখে দেখে আসা দরকার। খুব বিপজ্জনক হলে বা ব্যাপারটা আমারটা পছন্দ না হলে নিজের দিক থেকেই আমি আর কখনো সমুদ্রের কথা তুলবই না। তোলার কোনো মুখই থাকবে না আমার। আর একেবারেই না গেলে সবসময় মনের মধ্যে একটাই কথা পাক খাবে, ফলে কোনো কাজেই পুরোপুরি মন দিতে পারবো না আমি। মা সব বুঝলেন, কিন্তু তিনিও বললেন যে বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলে লাভ নেই, কারণ কিছুতেই তিনি মত দেবেন না। মা পুরনো দিনের মানুষ, সব বুঝেও তিনি বারবার বলতে লাগলেন বাবার সঙ্গে অত কথার পরেও কিভাবে ফের এসব কথা আমি তুলছি তিনি বুঝতেই পারছেন না। তার মতে একটু সময় পেলেই আমার যত বোধ বুদ্ধি সব উবে যাবে। মাকে খানিকটা রাজি করাতে পারলেও এ ব্যাপারে বাবার সঙ্গে কোনো কথা বলতে তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। প্রায় কান্নাকাটি করতে আরম্ভ করলাম আমি। কোনো উপায় না দেখে মাকে রাজি হতেই হলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বাবা সব শুনে মাকে বললেন যে আমি যদি তার কথা না শুনে সমুদ্র যাত্রায় বেরোই তাহলে আমার নাকি হাঁড়ির হাল হবে। বাবা হয়ে ছেলেকে অজানা বিপদে ঠেলে দিতে তিনি কিছুতেই পারবেন না। সমুদ্রে একটা বছর আরও এভাবেই টালবাহানার মধ্যে কাটল। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাবা নিয়মিত আমায় ব্যবসা বুঝে নিতে বলেন, আর কোনো না কোনো ছুতোয় আমি কেবল পাশ কাটিয়ে যাই। কাজকর্ম না করে এলোমেলো ঘুরে বেড়াই। তখন খাই দাই আড্ডা মারি, এই তখন কাজ আমার। মাঝে মধ্যে শহরেও চলে যাই। বন্ধু বান্ধবের সংখ্যাও আমার কম নয়, ফলে আড্ডা জমে যায় যেখানেই যাই। সেদিনও এমনই গিয়েছিলাম একজনের সঙ্গে দেখা করতে। গিয়ে দেখলাম যে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছি সে তার বাবার জাহাজে করে লন্ডনে যাচ্ছে কি একটা কাজে। আমাকে পেয়ে সে খুব খুশি, কেবল বলতে লাগলো তার সঙ্গে গিয়ে কদিন কাটিয়ে আসতে। কোনো অসুবিধে নেই, কারণ জাহাজ তার বাবার, ফলে পয়সা কড়ির ঝঞ্ঝাটও নেই কোনো। মাথার পোকা নড়ে উঠল আমার। মনে মনে গোটা ব্যাপারটা পর্যালোচনা করে মনে হলো কথাটা বাবা মাকে বলার কোনো মানে হয় না, ওরা আপত্তি করবেনি, ফলে যেতে হলে কাউকে না বলেই যেতে হবে। রাজি হয়েই গেলাম। সেটা ছিল 1651 পয়লা সেপ্টেম্বর। লন্ডনের পথে যাত্রা করলো আমাদের জাহাজ।
সেই আমার প্রথম সমুদ্র যাত্রা। বেশ ছিলাম পার দরিয়ায় পড়ার আগে, কিন্তু ঝামেলা বাঁধল সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে। হাওয়ার যে কি দাপট! সমুদ্রের জল হাওয়ার বেগে ফুলে ফুলে উঠছে থেকে থেকেই। জীবনে কখনো সমুদ্রে আসেনি, ফলে প্রাণ পাখি তো খাঁচা ছাড়ে আর কি। বারবার ভাবছি এবারকার মতো ফাঁড়া কেটে যাক, আর কখনো বাবার অবাধ্য হব না। বাবার অবাধ্য হলে ঈশ্বর কাউকে যে ক্ষমা করে না, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। বারবার বাবা মাকে মনে পড়ছিল, কিন্তু যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, ভেবে আর লাভ নেই সেসব নিয়ে। দেখতে দেখতে হাওয়ার বেগ রূপ পেল ঝড়ে। মনে মনে কতবার বারদরিয়ায় ঝড়ের স্বপ্ন দেখেছি, কিন্তু সত্যিকারের ঝড় ওঠার পর মনে হলো এতদিন যা সব শুনে এসেছি সে সবই কেবল গল্প কথা। মুহূর্তে মুহূর্তে সমুদ্রের চেহারা পাগলের মতো বদলে যাচ্ছে। একজন তরুণ অ্যাডভেঞ্চারারের জীবনে এইটুকুই যথেষ্ট। এক একটা ঢেউ আসছে আর মনে হচ্ছে এই বুঝি আমাদের জাহাজটা দেশলাইয়ের বাক্সের মতো মড়মড় করে ভেঙে গেল। বিরাট বিরাট ঢেউয়ের নিচে হারিয়ে যাচ্ছিল আমাদের জাহাজটা, আর প্রত্যেকবার আমার মনে হচ্ছিল আর বোধহয় ভেসে উঠতে পারবো না আমরা। মনে মনে কেবল ঈশ্বরকে ডাকছিলাম আর প্রতিজ্ঞা করছি, ভালোই ভালোই এবারকার মতো বেঁচে গেলে আর কখনো জাহাজে চড়ার নাম পর্যন্ত আমার সামনে উচ্চারণ করলে আমি খুনো খুনি হয়ে যাব একেবারে। হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম বাবার দূরদৃষ্টি কতখানি। তিনি একেবারে ঠিক বলেছিলেন, এই আতঙ্ক সহ্য করার মতো মনের বা শরীরের জোর কোনোটাই আমার অন্তত নেই। ঝড় চলল বেশ খানিকক্ষণ। পরদিন সকালবেলায় দেখা গেল আস্তে আস্তে দুর্যোগ কেটে আসছে। সমুদ্র যত শান্ত হচ্ছে আমিও তত ধাতস্থ হচ্ছিলাম অল্প অল্প করে। যদিও এখনো সমুদ্র পীড়া বলতে যা বোঝায় তা পুরোপুরি কাটেনি, তবু ধরে প্রাণ আসছিল অল্প অল্প করে। সারাটা দিন এভাবেই কাটল। রাতের দিকে আবহাওয়াও একেবারে পরিষ্কার হয়ে গেল। হাওয়া অনেক পড়ে গেছে। সুন্দর শান্ত একটা সন্ধে নেমে এলো সমুদ্রের বুকে। দিক দিগন্তহীন জল আর জল শান্ত হয়ে রয়েছে পায়ের তলায়। শান্ত সমুদ্রের বুকে সেদিনের সেই সূর্যাস্তের দৃশ্য আমি জীবনে কখনো ভুলতে পারবো না। রাতে ঘুমও হলো বেশ। সকালে উঠে দেখলাম যেটুকু সমুদ্র পীড়া রাতে ছিল তাও আর নেই। মনের আনন্দে ডেকে ঘুরতে ঘুরতে ভাবছিলাম জীবন কি অদ্ভুত। এই কালকেই এই সময়ে এই সমুদ্র কেমন ক্ষেপে উঠছিল বারবার, আর মাত্র কয়েক ঘন্টা যেতে না যেতেই তার চেহারা কত বদলে গেছে। ঝড় থেমে যাবার সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরে যাবার চিন্তাটা কোথায় যেন উবে গিয়েছিল। একলা ডেকে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। আমার বন্ধু কখন যে পাশে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। যাক, ধরে প্রাণ পেলে তাহলে। কাল হাওয়া ওঠায় যা ভয় পেয়েছিলে তাতে তো রীতিমতো চিন্তা হচ্ছিল। হাওয়া ওঠা নয়, বলো ভয়ানক ঝড়। ভয়ানক ঝড়? ঝড় তাহলে তুমি দেখোনি। কাল যেটা হচ্ছিল সত্যিকারের ঝড়ের কাছে ওটা নস্যি, বুঝেছ? তবে এবারই তো তোমার প্রথম বেরোনো, তাই না? ফলে ভয় পাইয়ে দিতে চাই না তোমাকে। আস্তে আস্তে সবই টের পাবে, ভয়ের কিচ্ছু নেই। মাথায় তখন রঙিন স্বপ্নের আনাগোনা। সমুদ্র যাত্রা করব, ব্যবসা হবে, বড়লোক হবে, লোকে আমার নাম করবে সম্মানের সঙ্গে। এইসব কত না চিন্তা। বন্ধুর সঙ্গে আড্ডা জমে যেতে এক মুহূর্ত লাগলো না। বাবা মার মুখও বার কয়েক মনে যে পড়েনি তা নয়, কিন্তু ঝেড়ে ফেললাম সেসব। পেছুটা নিয়ে বড় কাজ কেউ কখনো করতে পারেনি। মহাফূর্তিতে চলতে চলতে দুদিনের দিন আমরা এসে যেখানটায় পৌঁছলাম জায়গাটার নাম ইয়ারমাউথ রোডস। এখানে নোঙর ফেলে আমাদের হাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 8 দিনের দিন হাওয়া একটু উঠতেই সকলে মিলে হাত লাগাতে হলো। ফের যাত্রা করলাম।
আর এরপরেই আমার জীবনে সত্যিকারের দুর্যোগ ঘনিয়ে এলো। এবারকার দুর্যোগ সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম বন্ধু কদিন আগে যা বলেছিল তার প্রত্যেকটা অক্ষর কতটা সত্যি। এমনকি ক্যাপ্টেনের অবধি মুখ টুক শুকিয়ে আমসি বিড়বিড় করছেন শুনলাম, হে ঈশ্বর রক্ষে করো। আমার মতো আনাড়িকে দিয়ে এরকম পরিস্থিতিতে কাজের বদলে ঝামেলা পাকানোর সম্ভাবনাই বেশি বলে আমায় হাত লাগাতে ডাকা হচ্ছিল না। বিকেলের দিকে সবাই এসে ক্যাপ্টেনকে বলল, এবার বোধহয় মাস্তুল কেটে দেওয়াই উচিত, নইলে সমূহ বিপদের সম্ভাবনা। শেষ অবধি সবাইকার কথায় ক্যাপ্টেনও রাজি হলেন। বুঝতে অসুবিধে নেই নিশ্চয়ই এইসব ঘটনার মধ্যিখানে আমার হালটা কি। মাথার মধ্যে তখন কেবলই এক চিন্তা, আমি ভুল করেছি, এবং কতটা ভুল যে করেছি তা ঈশ্বর নিজের হাতে বারবার আমায় দেখিয়ে দিতে চেষ্টা করছেন। অবস্থা তখন একেবারে অবর্ণনীয়। বহুবারের সমুদ্রযাত্রায় একেবারে পোক্ত লোকেরা পর্যন্ত ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে। সবাই বলছে আর বোধহয় এবার কিচ্ছু করা গেল না। নিহাত শক্তপোক্ত জাহাজ বলেই এতক্ষণ যুদ্ধ করেছে, কিন্তু ভয়ানক ঝড়ের সঙ্গে কতক্ষণ এভাবে লড়াই করা যাবে? মাঝরাত নাগাদ হঠাৎ একজন এসে খবর দিল জাহাজের তলা ফেঁসে গেছে। চমকে ওঠার আগেই আরেকজন এসে যা বলল তাতে হালটা আরও খোলতাই হলো। জাহাজের খোলে নাকি 4 ফুট মতো জলও ঢুকেছে এবং হুড়মুড় করে আরও ঢুকছে। সবাইকে সঙ্গে সঙ্গে বলা হলো পাম্প চালু করে জল ছেঁচে ফেলার জন্যে। সবাইকার সঙ্গে প্রাণের দায়ে আমাকেও হাত লাগাতে হলো। অবস্থা আস্তে আস্তে খারাপই হচ্ছিল। যত পাম্পই করি না কেন জল যেমন বাড়ছে তেমনই বাড়তে লাগলো। আশার মধ্যে কেবল একটাই, ঝড় একটু কমেছে, কিন্তু তাতেও কিছু লাভ নেই। আর এই জাহাজ টেনে বন্দর অবধি পৌঁছানো এক কথায় অসম্ভব। হাল খারাপ বুঝে ক্যাপ্টেন এবার ডেকে উঠে বন্দুক ছুঁড়ে জাহাজ চাইতে লাগলেন। যদি কেউ শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এই একমাত্র আশা। একটা ছোট মতো জাহাজ আমাদের সামনেই যাচ্ছিল। বন্দুকের শব্দ শুনে ওই জাহাজ থেকে একটা নৌকো নামিয়ে দেওয়া হলো, কিন্তু ওই ভয়ানক সমুদ্রে মোচার খোলার মতো অতটুকু একটা নৌকো নিয়ে এগোনো তো মুশকিল। অনেক কষ্টে দড়ি ছুঁড়ে কোনো রকমে নৌকোটাকে কাছে আনা হলো। কীভাবে যে নৌকোয় উঠলাম এখন আর গুছিয়ে বলতে পারবো না। কেবল এটুকু মনে আছে যে সকলে প্রাণে বেঁচেছিলাম। উঠলাম তো নৌকোয়, কিন্তু এবার সেটাকে চালিয়ে এই ঝড়ের মধ্যে পাড়ের কাছে নিয়ে যাওয়াটা তো অনেক কষ্টকর। তবে নৌকার লোকেরাও প্রাণপণে চেষ্টা করছিল, এ কথা মানতেই হবে। অনেক কষ্টে নৌকোটা নিয়ে উইন্টারটন নেসের কাছে যখন পৌঁছেছি, প্রাণ তখন বেরিয়ে যাবার জোগাড়। ভয়ে আতঙ্কে তখন আমার হাল নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, ফলে ও নিয়ে কথা বাড়াবো না। পাড়ের কাছাকাছি এসে পড়েছি। যখন নজরে এলো, ডাঙাতেও তখন বিরাট ভিড় জমে গেছে। সেই আমার জীবনে প্রথম জাহাজ ডুবির অভিজ্ঞতা। প্রচণ্ড ঝড়ে পাড়ও ভেঙে পড়ছিল অল্প অল্প করে। যাই হোক, অনেক কষ্টে তো পাড়ে ওঠা গেল। উঠে পায়ে হেঁটে ইয়ারমাউথে এলাম সবাই। বন্দরে তখন আমাদের জাহাজ ডুবে যাবার খবর সবাই জেনে গেছে। আমাদের দেখবার জন্য বিরাট ভিড়ও জমেছিল। প্রত্যেকেই চাইছে আমাদের সাহায্য করতে। দেখতে না দেখতেই দারুণ আস্তানার ব্যবস্থা হয়ে গেল। জাহাজের মালিকরা আর শহরের ব্যবসায়ীরা এত টাকা তুলে দিলেন যে তাতে রাজার হালে আমরা ইচ্ছে করলে লন্ডনও চলে যেতে পারি, আর চাইলে নিজেদের শহরেও ফিরে যেতে পারি। এই সময়ই যদি নিজের বাড়ি ফিরে আসতাম তাহলেও অনেক ভালো হতো। বাড়ি ফিরলেই বাবা মনের আনন্দে হারানো ছেলে ফিরে এসেছে বলে একেবারে ভোজ সভা ডেকে বসতেন। কিন্তু ভাগ্যে দুর্ভোগ যার আছে তার কপালে কি আর সুখ সয়? না সয়েছে কোনোদিন। শহরে আমাদের ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। একটু ধাতস্থ হয়ে আমার বন্ধুকে খুঁজে বার করলাম। সে আমার বিষয়ে সব কথাই জানত। কিভাবে আমি বাবার কথা না শুনে সমুদ্রে পাড়ি দিয়েছি তার সব বৃত্তান্ত এতদিন সে তার বাবা মানে ক্যাপ্টেনকে বলেনি। এবার বলতেই ক্যাপ্টেনের মুখ কালো হয়ে গেল।
এতক্ষণে বুঝলাম কেন এত ঝঞ্ঝাট হলো। আগে জানলে তোমায় আমি জাহাজে উঠতেই দিতাম না। যাই হোক, যা হবার হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আর কখনো জাহাজে উঠো না তুমি। কেন? বোকার মতো জানতে চাইলাম আমি। তোমার বাবার দীর্ঘ নিঃশ্বাস তোমায় কোনো সমুদ্র যাত্রাতেই ভালোভাবে সময় কাটাতে দেবে না। ভালো চাও তো এখনই তুমি ঘরে ফিরে যাও। ক্যাপ্টেনের কথায় আমারও একটু চিন্তা হচ্ছিল এখন। উনি যা বলেছেন তাই যদি মানতে হয়, তাহলে কিন্তু আর কখনো আমার সমুদ্রে বেরোনোই উচিত হবে না, কারণ বাবা কখনোই আমায় জাহাজে করে সাগর পাড়ি দেওয়ায় অনুমতি দেবেন না। মনে মনে এইসব ৭-৫ ভাবতে ভাবতে আরও কয়েকদিন কাটল। ফিরেই হয়তো যেতাম, কিন্তু এবারও ভাগ্য বাদ সাধল। লন্ডনেই একটা কোম্পানিতে কাজ জুটে গেল আমার। মন দিয়ে কদিন কাজ করতে না করতেই ফের আরেকজনের সঙ্গে আলাপ হলো আমার, যে লোকটা একটা জাহাজের ক্যাপ্টেন। আমার কথাবার্তা শুনে ভদ্রলোকের বোধহয় মজাই লেগেছিল। সাগর পাড়ি দিতে আমার এত ইচ্ছে দেখে তিনি বললেন তার সঙ্গে গেলে আমার কোনো পয়সা করি কিছুই লাগবে না, ফাঁকতালে দুনিয়াটাও দেখা হয়ে যাবে। মনটা আমার আবার নেচে উঠল। ভদ্রলোক এমনিতেই খুব ভালো। তিনি বলে রেখেছিলেন আমি যদি কিছু পয়সা করি জোগাড় করে জাহাজে কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবসা করতে চাই, তাতেও তার আপত্তি নেই। এদিক ওদিক করে পয়সাও জোগাড় করলাম কিছু। তারপর ফের ভেসে পড়লাম দরিয়ায়। এবারকার এই সমুদ্রযাত্রাই আমার এতদিনের সাগর পাড়ির মধ্যে একমাত্র সফল প্রচেষ্টা। ক্যাপ্টেনের সঙ্গে বন্ধুত্বের ফলে জাহাজ চালাতে যেসব সাধারণ জ্ঞান দরকার তার বিষয়েও অল্প স্বল্প ধারণা হলো আমার। তিনিও মহা উৎসাহে আমায় দেখতেন, আর আমিও বাধ্য ছাত্রের মতো সব কিছু শিখে নিতাম। এবার সমুদ্রযাত্রায় লন্ডনে ফিরে দেখলাম আমার লাভই হয়েছে প্রায় ৩০০ পাউন্ড। প্রথম ধাক্কাতেই একেবারে লাভ করে আমার উৎসাহ এবার দেখে কে। তবে এবারকার সমুদ্রযাত্রাও যে একেবারে সুখে শান্তিতে কেটেছিল আমার পক্ষে তাও পুরোটা বলা যায় না। এবার বেশিরভাগটাই কেন যেন আমার শরীর ভালো গেল না। অসম্ভব গরমেই বোধহয় শরীরটা বেগ দিচ্ছিল। কিন্তু ৩০০ পাউন্ড লাভ প্রথমবারই, চারটিখানি কথা। আমার মন উৎসাহে ভরে উঠল। মহা উৎসাহে আমি পরের সমুদ্রযাত্রার জন্যে তৈরি হতে আরম্ভ করলাম। জলদস্যু। গতবারের বাণিজ্যে ৩০০ পাউন্ড লাভ হয়েছিল। এবারে তার থেকে ১০০ পাউন্ড দিয়ে বেশ কিছু জিনিসপত্র কিনলাম। এর মধ্যে একটা দুঃসংবাদ পেলাম। আমার গতবারের সেই সহৃদয় ক্যাপ্টেন মারা গেছেন। ক্যাপ্টেনের স্ত্রীর কাছে আমার ২০০ পাউন্ড জমা রাখলাম। ক্যাপ্টেনের স্ত্রীও ক্যাপ্টেনের মতোই আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। এবারের যাত্রা আমাদের আফ্রিকার পশ্চিম উপকূলে, মরক্কো আর ক্যানারি দ্বীপপুঞ্জ বরাবর। বেশ কিছু দূর যাবার পর হঠাৎই এলো জলদস্যুর জাহাজ, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমরা সব রকমভাবে চেষ্টা করলাম, পাল তুলে দিয়ে গোলাগুলি ছুঁড়ে জলদস্যুদের হাত থেকে পালাবার চেষ্টা করলাম। কিন্তু জলদস্যুদের জাহাজটা ছিল আরও দ্রুতগামী। তারা তাদের জাহাজের অনেকগুলি পাল তুলে দিল এবং দ্রুত আমাদের ধরে ফেলল। প্রায় ৬০ দস্যু আমাদের জাহাজে উঠে ঝটপট পালের দড়ি ও মাস্তুল কেটে দিল। শেষ পর্যন্ত আমরা আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। আমাদের ৩ জন নিহত আর ৮ জন আহত হল। জলদস্যুরা আমাদের বন্দি করে মরক্কোর সুলতানের রাজসভায় নিয়ে গেল। আমাকে জলদস্যুদের সর্দার তার কাছেই রেখে দিল ভৃত্য হিসেবে। আমার সাথে সে বেশ ভালোই ব্যবহার করত। তার বাড়িতে বাগান পরিচর্যা আর টুকটাক কাজকর্ম করতাম আমি। আরেকটি কাজ আমায় করতে হতো, সাগরে গিয়ে ছিপ দিয়ে মাছ ধরতে হতো, আর সেটা আমি বেশ ভালোই পারতাম। কিন্তু এইভাবে দিন কাটানো আমার পক্ষে যন্ত্রণাদায়ক। আমি সুযোগ খুঁজতে লাগলাম কেমন করে আবার আমার আগের জীবনে ফিরে যাওয়া যায়। ভাবতাম
জলদস্যুরা যদি ডাকাতি করতে গিয়ে কোনো ইংরেজ, স্প্যানিশ কিংবা পর্তুগিজ জাহাজের পাল্লায় পড়ে, তাহলে নিশ্চয়ই পরাজিত হবে, ফলে আমিও মুক্তি লাভ করব। কিন্তু প্রায় বছর 2 কেটে গেল, জলদস্যুরা কোনো অভিযানে বের হলো না, কারণ তাদের জাহাজটাই নাকি রীতিমতো অকেজো হয়ে পড়েছিল। জলদস্যুরা মাঝে মাঝেই খানাপিনার উৎসব করত, সেজন্য আমাকে প্রায়ই একটু গভীর রাতে সমুদ্রে গিয়ে মাছ ধরে আনতে হতো। একবার বেশ বিপদে পড়ে গেলাম। সমুদ্রে বেশ কিছু দূর যাবার পর হঠাৎ ঘন কুয়াশায় চারদিক ছেয়ে গেল, কোনো দিকেই কিছুই দেখা যায় না, এমনকি নৌকাতেও হাত 2 দূরের জিনিস দেখা যাচ্ছিল না। সারাদিন সারা রাত এরকম চলার পর পরদিন ভোরবেলা সূর্য উঠল। দেখলাম আমরা তীরের দিকে না গিয়ে আরও মাঝ সমুদ্রের ভেতর দিকে চলে গেছি। এরপর থেকে সর্দার নৌকায় কম্পাস বসালো, আর খাবারের টেবিল, শোবার জায়গা এসবেরও ব্যবস্থা করল। মাছ ধরায় আমি বেশ পারদর্শী হয়ে উঠেছি। সর্দার আমাকে ছাড়া কখনোই আর মাছ ধরতে বের হতো না, কখনো কখনো সঙ্গে 2-1 লোক দিয়ে আমাকে একাই পাঠিয়ে দিত। একবার ঠিক হলো সর্দার তার কয়েকজন বিশেষ বন্ধু নিয়ে সমুদ্রে ভ্রমণে যাবেন, সব ব্যবস্থা ঠিকঠাক। হঠাৎ সর্দার এসে বলল, ক্রুসো, তোমাকে একাই যেতে হবে, আমি যেতে পারছি না, আমার বন্ধুরাও যাচ্ছে না, তুমি বরং ম্যারেস্কো জুরিকে নিয়ে গিয়ে বেশ কিছু ভালো মাছ ধরে আনো, বাড়িতেই খাওয়া দাওয়া হবে। সর্দারের কথা শুনে আমি খুশি হলাম। আমার সঙ্গী থাকবে মাত্র 2 জন। মূর যুবক ম্যারেস্কো সর্দারের আত্মীয়, আর জুরি সর্দারের নিগ্র বালক ভৃত্য। আমার মনে হলো এবার একটা সুযোগ আমার হাতের মুঠোয় এসেছে। পরিকল্পনা করেই ফেললাম। নৌকোর ভাঁড়ারে সবসময়ই খাবার দাবার মজুদ থাকত, কিন্তু আরও বেশি করে নেওয়া দরকার। ম্যারেস্কোকে বললাম, নৌকোয় মালিকের জন্য যে খাবার মজুদ রয়েছে, আমাদের সে খাবার খাওয়াটা উচিত হবে না। ম্যারেস্কো সম্মতি জানালো এবং বড় একটা বিস্কিটের টিন আর 3 কলসি পানীয় জল এনে নৌকোয় মজুদ করল। সুবিধা মতো আমিও বড় একতাল মোম, একটা কুড়ুল, করাত, হাতুড়ি, কিছু টোন সুতো, এসব জিনিস এনে রাখলাম। তারপর ঠিক সময় আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে রওনা দিলাম। নৌকোর হাল আমার হাতেই ছিল। ঠিক করেছিলাম স্পেনের উপকূলের দিকেই যাব, কিন্তু বাতাস বইছিল উত্তর পূর্ব কোণ থেকে, তাই ভাবলাম যেদিকেই হোক দ্রুত বেশ কিছু দূরে চলে যেতে হবে। উপকূল থেকে প্রায় 3.5 মাইল দূরে গিয়ে জুরিকে হাল ধরতে দিলাম। ওরা দুজনেই ভাবল এইবার বোধহয় মাছ ধরা হবে। ম্যারেস্কো এই সময় নৌকোর সামনের দিকটাতে দাঁড়িয়েছিল। আমি আস্তে আস্তে ওর পিছন দিকে গিয়ে হঠাৎ ধাক্কা দিয়ে ওকে জলে ফেলে দিলাম। আমি জানতাম ম্যারেস্কো ভালো সাঁতারু। সে দ্রুত সাঁতার কেটে নৌকোর দিকে আসতে লাগলো। সে যখন নৌকো প্রায় ধরে ধরে, তখন কেবিনে লুকিয়ে রাখা একটা পাখি মারার ছররা বন্দুক এনে তার দিকে তাক করে বললাম, ম্যারেস্কো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি তীরে ফিরে যাও, নইলে। ম্যারেস্কো বুঝতে পারলো আমি কি বলতে চাইছি। সে আর সময় নষ্ট না করে তীরের দিকে সাঁতরাতে লাগলো। এবার জুরির দিকে ফিরে বললাম, জুরি, যদি তুমি আমার কথা মতো চলো তাহলে আমি তোমায় বড়লোক করে দেব, আর তা না হলে তোমাকেও জলে ফেলে দেব। জুরি সরল ছেলে, সে একটু হেসে বলল, তুমি যা বলবে তাই করব আমি। জুরি আমার সঙ্গী হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত নৌকো চালিয়ে সমুদ্রের আরও গভীরে চলে গেলাম। সমুদ্র বেশ শান্তই ছিল, হাওয়াও ছিল পরিষ্কার। সারা রাত নৌকো চালিয়ে পরদিন বেলা 3টে নাগাদ ডাঙা দেখতে পেলাম। মনে হলো 150 মাইলের মতো চলে এসেছি। মরক্কো রাজ্যের সীমানা পার হয়ে এসেছি। এবারে কিছু পানীয় জল জোগাড় করা দরকার। সমুদ্রের উপকূলে নজর পড়ল, কিন্তু কোনো লোকজন চোখে পড়ল না।
একটা নদী সাগরে এসে পড়েছে। ভাবলাম নদীর মোহনায় গিয়ে জল নিয়ে আসি, কিন্তু সন্ধ্যা হতে না হতেই তীর থেকে ভয়ঙ্কর সব বন্য জন্তুর গর্জন শোনা যেতে লাগলো। জুরি তো ভয়েই আধমরা। সে আমার হাত ধরে বলতে লাগলো, তীরে যেও না, তীরে যেও না। খানিকটা এগিয়ে গিয়ে আর একটা নদী দেখতে পেলাম। সেখান থেকে জল নিতে খুব একটা কষ্ট হলো না। তারপর একটানা প্রায় 10-12 দিন দক্ষিণ দিকে নৌকো চালাতে লাগলাম। মাঝে মাঝে তীরেতে মানুষজন চলাফেরা করছে দেখতে পেতাম। তারা সবাই কৃষ্ণকায়। আমাদের সঙ্গে সঙ্গে তারাও তীর ধরে ধরে চলত। আকারে ইঙ্গিতে তাদের কাছে পানীয় জল, খাদ্য চাইতাম। কলসি তুলে দেখাতাম যে আমাদের জলের প্রয়োজন। দেখে মনে হতো তারা সাহায্য করতে পারে, কিন্তু ওদের হাতের লম্বা লম্বা বর্ষা দেখে নৌকো তীরে ভিড়াতে সাহস পেতাম না। একদিন দেখি তীরের লোকেদের হাতে অস্ত্র নেই। তখন নৌকো তীরে ভিড়িয়ে নামলাম। খালি কলসিগুলো ডাঙাতে রেখে নৌকোর কাছে সরে এলাম। কয়েকজন কৃষ্ণকায় লোক এগিয়ে এলো। তাদের মধ্যে দুজন আবার স্ত্রী লোক। তারা আমাদের কলসিগুলো জলে ভর্তি করে দিল। তারপর কিছু শুকনো মাংস আর ফলমূল রেখে দূরে সরে গিয়ে আমাদের দেখতে লাগলো। আমরা খাদ্য আর পানীয় নিয়ে আবার নৌকোয় উঠলাম। এইভাবেই বেশ কয়েকদিন কাটল। একদিন দুপুরে জুরি হাল ধরে আছে আর আমি একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এমন সময় জুরি চিৎকার করে উঠল, মাস্টার, মাস্টার, একটা জাহাজ! আমি তড়াক করে লাফিয়ে উঠে দেখি জুরি ভয়ে কাঁপছে। ও ভেবেছে জাহাজটা দস্যু সর্দারের, আমাদের আবার ধরতে এসেছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম ওটা দস্যু জাহাজ নয়, পর্তুগিজ বাণিজ্য জাহাজ। দক্ষিণ আফ্রিকার গিনি উপকূলের দিকে যাচ্ছে ব্যবসা করার জন্য। নিশান তুলে হাত পা ছুঁড়ে পর্তুগিজ জাহাজের নাবিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। শেষে পুরনো গাদা বন্দুকটা নিয়ে আওয়াজ করলাম। এবারে বুঝতে পারলাম আমাদের নৌকোটা তারা দেখতে পেয়েছে। জাহাজের পাল তারা নামিয়ে দিল। আমরা জোরে দাঁড় টেনে জাহাজের দিকে এগোতে লাগলাম। জাহাজের কাছাকাছি যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। জাহাজের গায়ে নৌকো লাগাতেই ক্যাপ্টেন আমাদের পরিচয় জানতে চাইল। তিনি ফরাসি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় জিজ্ঞেস করলেন আমরা কারা। কিন্তু দুর্ভাগ্য, ওই 3টে ভাষার একটাও আমি জানতাম না। আমার কথাও ক্যাপ্টেন বিন্দুমাত্র বুঝতে পারলেন না। জাহাজের খালাসি স্কটল্যান্ডের লোক ছিল। সে স্কটিশ ভাষায় আমাকে প্রশ্ন করলে আমি জানালাম আমি ইংরেজ। মরক্কোর জলদস্যুদের পাল্লায় পড়ে এতদিন বন্দী হয়েছিলাম, এখন কোনো রকমে পালিয়ে এসেছি। মুক্তি। পর্তুগিজ জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেশ ভালো মানুষ। আমাকে ডেকে বললেন, তোমার সব জিনিসপত্র নিয়ে এসে আমার জাহাজে রেখে দাও, আর তোমার নৌকো বা অন্য কোনো জিনিসপত্র বিক্রি করতে যদি ইচ্ছে হয় তাহলে আমাকে বিক্রি করতে পারো, আমি ঠিক দামই দেব। আমি বললাম, স্যার, আমার যে উপকার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার কাছে আমি বিক্রি করব কি? আমার সব জিনিস আপনি এমনিতেই নিন। ক্যাপ্টেন বললেন, না না, তা কেন হবে, তোমার জিনিস তোমারই থাক, তবে যদি কিছু বিক্রি করতে চাও তো আমি কিনতে পারি। ক্যাপ্টেন তখন জাহাজের সব লোককে ডেকে নির্দেশ দিলেন আমার কোনো জিনিসে যেন কেউ হাত না দেয়। তারপর আমার সব জিনিসপত্রের একটা তালিকা করে তার 1 কপি আমাকে দিলেন। তালিকাতে তিনি কোনো কিছুই বাদ দেননি, এমনকি আমার মাটির হাঁড়িগুলো পর্যন্ত লেখা আছে। আমি তখন ক্যাপ্টেনকে আমার নৌকাটা আর পুরনো কয়েকটা বন্দুক দিয়ে বললাম, আপনি যা ভালো বুঝবেন তাই দাম দেবেন। ক্যাপ্টেন আমাকে তখন 140 মুদ্রা দিলেন। ক্যাপ্টেন আরও 480 মুদ্রা আমায় দেবেন বললেন। সেটা অবশ্য জুরির দাম হিসাবে। বেচারা জুরি খুবই সরল,
জুরিকে বিক্রি করতে আমার একটু ইচ্ছা ছিল না। বললাম, ক্যাপ্টেন, জুরি খুবই ভালো মানুষ, আমাকেও খুবই ভালোবাসে, আমার ইচ্ছে পরে ওকে মুক্তি দিয়ে দেব। তখন ক্যাপ্টেন আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, বাহ, তোমার উদার মনের প্রশংসা করি। আপাতত জুরি বরং আমার কাছেই কাজ করুক। ও যদি খ্রিস্টান হয় তবে 10 বছর পরে ওকে মুক্তি দিয়ে দেব। জুরিকে জিজ্ঞেস করতে সে জানালো ক্যাপ্টেনের এই চুক্তিতে সে রাজি, তাই জুরিকে ক্যাপ্টেনের হাতেই ছেড়ে দিলাম। এরপর জাহাজ 22 দিন একটানা চলে ব্রাজিলে এসে পৌঁছল। ব্রাজিল আমার কাছে একেবারেই নতুন দেশ। ক্যাপ্টেন আমাকে ব্রাজিলের বহু গণ্যমান্য ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন। এখানে ক্যাপ্টেনের সঙ্গে বেশ কিছুদিন রয়ে গেলাম। ব্রাজিলের অনেক ধনী লোকেদের মতো ক্যাপ্টেনেরও একটা আখ চাষের খামার ও চিনি তৈরির কারখানা ছিল। কিছুদিনের মধ্যেই আমি এখানকার কাজকর্ম শিখে নিলাম আর পারিপার্শ্বিকতার সঙ্গেও পরিচিত হয়ে গেলাম। এখানকার লোকেরা বেশ পয়সাওয়ালা আর বিলাসবহুল জীবনে অভ্যস্ত। দেখতে দেখতে আমিও একটা খামার আর চিনি কারখানার মালিক হয়ে গেলাম। কিন্তু এই শান্ত জীবন আমার একেবারেই ভালো লাগে না। নতুন দেশ, নতুন জায়গা, নতুন কাজকর্ম, নতুন পরিবেশ, এমনকি বিপদসংকুল জীবন, এসবই আমাকে টানে। খামার চালানোর সময় অনেক বড় বড় লোক আমার কাছে আসতো। আফ্রিকার নানান অভিজ্ঞতার কাহিনী শোনার আগ্রহ ছিল তাদের। একদিন জনাতিনেক বেশ পয়সাওয়ালা খামার মালিক একটা বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে এলেন। এর আগে তারা আমার কাছে আফ্রিকার উপকূলের ব্যবসা বাণিজ্য সফরের কাহিনী মাঝে মাঝেই শুনতেন। আমি তখন বলতাম যে বিনিময় প্রথায় কত কম দামি জিনিসের বদলে অনেক দামি জিনিস সব সংগ্রহ করা হতো। পুঁতির মালা, কাঁচের টুকরো, ছুরি, কাঁচি, খেলনা, এসবের বদলে হাতির দাঁত, শস্য, দামি পাথর ইত্যাদি পাওয়া যেত। এছাড়া আরেকটা জিনিস খুব সহজেই পাওয়া যেত, তা হলো কাজের লোক। আফ্রিকার উপকূল থেকে নিগ্রোদের আনা হতো ব্রাজিলের খামারে কাজের জন্য। কিন্তু আফ্রিকার উপকূলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে গেলে স্পেন ও পর্তুগালের রাজার অনুমতি নিতে হতো অবশ্য। ওই 3 ভদ্রলোক যারা আমার সাথে আলোচনা করতে এসেছিলেন তারা স্পষ্ট করে বললেন যে রাজার অনুমতি নিয়ে বাণিজ্য করার ইচ্ছা তাদের নেই। অনুমতি ছাড়াই তারা বাণিজ্য করতে যাবে এবং কাজের লোক হিসেবে নিগ্রোদেরও ধরে নিয়ে আসবে। বাণিজ্যের যাবতীয় খরচ এবং মূলধন সব তারাই দেবে, আমাকে একটাও পয়সা দিতে হবে না। কিন্তু লাভ যা হবে তা তারা 4 জনেই সমান ভাগ করে নিয়ে নেবে। আমি শুধু ওনাদের সাথে পরামর্শদাতা হিসাবে যাব। এ তো সোনায় সোহাগা। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আমি বললাম, আমি এখনই যেতে রাজি, তবে আমাকে 2-1টা কাজ করে ফেলতে হবে। আমার কারখানা আর খামারটা দেখাশোনার জন্য উপযুক্ত লোকের ব্যবস্থা করতে হবে, আর সমস্ত কিছু উইল করে যেতে হবে। 3 ভদ্রলোকই সমস্ত কিছু বন্দোবস্ত করে ফেললেন। উইল হয়ে গেল। এই উইলে বলা হলো যে বাণিজ্যে গিয়ে আমার মৃত্যু হলে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তার অর্ধেক পাবেন ক্যাপ্টেন, বাকি অর্ধেক ইংল্যান্ডে আমার পরিবারের লোকেরা পাবে। এরপর আমি অভিযানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে উঠলাম। নতুন বিপদ। 120 টনের একটা জাহাজ ভাড়া করা হলো। জাহাজে ছিল 6টি কামান। জাহাজের ক্যাপ্টেন, তার ভৃত্য আর আমি ছাড়া আরও 11 জন নাবিক ও যাত্রী নিয়ে মোট 14 জন ছিল। মালপত্র খুব বেশি কিছু নেওয়া হয়নি। পুঁতির মালা, কাঁচের টুকরো, ছোট আয়না, ঝিনুক, ছুরি, কাঁচি, কাস্তে, খেলনা ইত্যাদি বিনিময়ের জন্য নেওয়া হলো। আমাদের যাত্রার দিনটা বেশ ভালোই ছিল। ব্রাজিলের উপকূল বরাবর উত্তর অক্ষাংশে পৌঁছানোই ছিল আমাদের উদ্দেশ্য। তারপর পূব দিকে আটলান্টিকের ওপারে আফ্রিকার গিনি উপকূল। যাত্রার প্রথম দিকে একটু গরম থাকলেও প্রথম 12 দিন আবহাওয়াটা মন্দ ছিল না। এরপর স্থলভাগ আর চোখে পড়ল না। আমরা এসে পড়লাম
অকুল সমুদ্রে। এই সময় কম্পাস আর চার্টে দেখা গেল জাহাজ 7 ডিগ্রি 22 মিনিট উত্তর অক্ষাংশে রয়েছে। এখানেই হঠাৎ আমরা বিপদের মুখোমুখি হলাম। দক্ষিণ পূর্ব দিক থেকে একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় তীব্র বেগে ধেয়ে এলো। একটানা 12 দিন 12 রাত্রি ধরে চলল এই ঝড়। আমাদের জাহাজটাকে মোচার খোলার মতো ওলট পালট করতে লাগলো। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি ডুবে গেল, বাঁচার আশা ছেড়েই দিয়েছে। ক্যাপ্টেনের ভৃত্য আর একজন নাবিক ঝড়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল। এর মধ্যেই আবার একজন নাবিক ক্যালেঞ্চার রোগে আক্রান্ত হয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারাল। এই মানসিক রোগটি একটু অদ্ভুত ধরনের। অসুস্থ যাত্রী তখন সমুদ্রের জলকে মনে করে সবুজ ডাঙা এবং সেখানে ঝাঁপিয়ে পড়ে। একটানা এই বিপদের মধ্যে একদিন সকালের দিকে একজন নাবিক হঠাৎ চেঁচিয়ে উঠল, ডাঙা দেখা যাচ্ছে বলে। তাড়াহুড়ো করে আমরা সবাই জাহাজের ডেকে আসতেই দেখলাম জাহাজ চড়ায় আটকে গেছে। জাহাজ চড়ায় আটকে যাওয়ায় পিছন থেকে বিরাট সমুদ্রের ঢেউ আমাদের ধারে এসে পড়ল। ঢেউয়ের হাত থেকে বাঁচার জন্য আবার কেবিনের মধ্যে ঢুকলাম। কোথায় যে এসে পড়েছি কিছুই বুঝতে পারলাম না। এটা দ্বীপ না মালভূমি না বালিয়ারি, লোকজন আছে কিনা কিছুই অনুমান করতে পারলাম না। সমুদ্রের ঢেউয়ের যা দাপট, তাতে চড়ায় আটকে থাকা আমাদের জাহাজটা লম্বালম্বিভাবে ঘুরে না গেলে ঢেউয়ের ধাক্কায় জাহাজের চিড় ধরবে এটা নিশ্চিত। কিছুক্ষণ পরে ঝড়ের দাপট একটু কমল, কিন্তু চড়ায় আটকে থাকা জাহাজটাকে বের করার কোনো সম্ভাবনা দেখা গেল না। এখন দ্রুত জাহাজ ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। জাহাজে বোট ছিল মাত্র 2টো, তার মধ্যে একটা তো অনেকক্ষণ আগেই ঝড়ের দাপটে বাঁধন ছিঁড়ে কোথায় চলে গেছে, আর একটা জাহাজের নাবিকেরা কোনো রকমে জলে নামালো। আমাদের 11 জনই সেই নৌকোয় গিয়ে উঠলাম। প্রাণপণে সবাই দাঁড় টানতে লাগলো ডাঙায় পৌঁছাবার জন্য, কিন্তু তীরে এত বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল যে নৌকোখানা আস্ত থাকবে কিনা সন্দেহ ছিল। কোনো রকমে দাঁড় টেনে টেনে বেশ কিছুটা আমরা এগিয়েছি। এমন সময় পিছন থেকে বিশাল একটা ঢেউ আমাদের শূন্যে তুলে তালগোল পাকিয়ে দিল। টু শব্দটি করার সময় পেলাম না। কে যে ডুবলো, কেই বা বাঁচলো, কিছুই বুঝতে পারলাম না। শুধু বুঝতে পারলাম তীব্র এক টানে আমি এগিয়ে চলেছি। সাঁতার ভালোই জানতাম, কিন্তু এখানে সাঁতার জানা না জানা সবই সমান। একটা বিরাট ঢেউ আমাকে তীরের বেশ কিছুটা ওপরে ছুঁড়ে ফেলল। ঢেউয়ের নাকানি চোবানিতে প্রায় আধমরা হয়ে এসেছি। আবার যে একটা ঢেউ এসে আমাকে সমুদ্রে টেনে নিয়ে যাবে এ আমার অভিজ্ঞতা ছিল, তাই ঢেউয়ের হাত থেকে বাঁচতে হাঁকপাক করে তীরের আরও ভেতর দিকে যেতে চেষ্টা করলাম। কিন্তু ঠিক তখনই একটা বিশাল ঢেউ আমাকে একেবারে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফেলল। এরকম করে বেশ কয়েকবার চেষ্টায় ডাঙার বেশ খানিকটা ভেতর দিকে আসতে পারলাম। তীরের কাছে একটা বড় পাথরের ওপর উঠে বসলাম। খুব জোরে প্রাণে বেঁচে গেছি। আমার জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ, খাবার বা পোশাক কোনো কিছুই সঙ্গে নেই। বুঝতে পারলাম এখানে হয় আমাকে না খেয়ে মরতে হবে, না হলে এই জনশূন্য দ্বীপের মধ্যে প্রাণীরাই আমাকে খাবে। কোমরের বেল্টে আটকানো ছোট ছুরি ছাড়া বন্য পশুদের হাত থেকে আত্মরক্ষা করার মতো আর কিছুই নেই। কাছেই একটা কাঁটাওয়ালা গাছ দেখে আত্মরক্ষার চিন্তা মাথায় এলো। গাছটা বেশ বড়, ঝাঁকড়া। ঠিক করে নিলাম রাতটা এই গাছে উঠেই কাটাবো, পরদিন দেখা যাবে কি হয়। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল। জলের খোঁজে খানিকটা এদিক ওদিক ঘুরে এলাম। কাছেই একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণার জল পান করে আবার গাছের কাছে ফিরে এলাম। গাছটার খানিকটা উঁচুতে উঠে একটা মোটা ডাল বেছে নিলাম, যাতে একটু জিরোনো যায়। আত্মরক্ষার জন্য একটা ডাল কেটে লাঠির মতো বানিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। সমুদ্রের নাকানি চোবানিতে এতই ক্লান্ত ছিলাম যে গাছের ডালে বসে বসেই ঘুমিয়ে পড়লাম।
অজানা রাজ্যে। ঘুম ভাঙল বেশ বেলাতেই। সমুদ্র শান্ত হয়ে গেছে, ঝড়ের দাপটও আর নেই। হঠাৎ দেখি আমাদের জাহাজটা তীরের কাছে একটা পাথরে এসে আটকেছে। জাহাজের পেছন দিকটা উঁচু হয়ে রয়েছে। এখান থেকে দেখে মনে হচ্ছে জাহাজটা মাইল খানেকের মতো দূরে আছে। ভাবলাম একবার গিয়ে দেখে আসি দরকারি জিনিস কিছু পাই কিনা, কিন্তু এখন জোয়ারের সময়, যাওয়া যাবে না। দুপুরের দিকে ভাঁটা পড়ল। হেঁটে হেঁটে জাহাজের কাছে চলে এলাম। আশ্চর্য, জাহাজটা অক্ষতই রয়েছে। এখন মনে হলো আমরা যদি জাহাজ ছেড়ে নৌকোয় না উঠতাম তাহলে এমন দুর্দশায় আমাদের পড়তে হতো না, কেউ মারাও পড়তো না। যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর দুঃখ করে লাভ কি। এবারে জাহাজে যাওয়ার জন্য তৈরি হলাম। জাহাজটা জল থেকে বেশ উঁচুতে, জাহাজে ওঠার কোনো উপায় নেই। জাহাজের চারপাশে দু এক পাক সাঁতার দিলাম, যদি কোনো কিছু ধরে উপরে ওঠা যায়। দ্বিতীয়বার পাক দেবার সময় একটা ঝুলন্ত দড়ি চোখে পড়ল। সেটা ধরে ধরে কোনো রকমে জাহাজের ওপরে উঠলাম। ওপরে উঠে দেখি জাহাজের খোলের মধ্যে প্রচুর জল রয়েছে। প্রথমেই খাবার দাবারের খোঁজ করতে লাগলাম। ভাঁড়ারে ঢুকে দেখি সব শুকনোই আছে, এখানে জলটল কিছুই ঢোকেনি। বিস্কুটের টিন থেকে বেশ কিছু বিস্কুট পকেটে ভরে নিলাম। পাশের কেবিনে একটা বোতলে বেশ কিছুটা মদ পেলাম। নিজেকে চাঙ্গা করার জন্য খানিকটা খেয়ে নিলাম। আর যা যা আমার কাজে লাগবে সেগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। জোয়ার আসার আগেই সব কাজ সেরে ডাঙায় পৌঁছতে হবে। জাহাজে বেশ কিছু বড় বড় কাঠ ছিল। ভাবলাম এগুলো দিয়ে একটা নৌকো বানিয়ে নিতে পারি। তাই লম্বা লম্বা কাঠগুলোকে দড়ি বেঁধে জলে নামিয়ে দিলাম। তারপর তাড়াতাড়ি জলে নেমে ঝটপট একটা ভেলা তৈরি করে ফেললাম। লম্বা কাঠের ওপর আড়াআড়ি কাঠ বিছিয়ে দিয়ে ছোট্ট একটা ভেলা তৈরি হয়ে গেল। এতে আমি উঠে চলাফেরা করতে পারি, কিন্তু খুব বেশি মালপত্র এটা বহন করতে পারবে না। তাই আবার জাহাজে উঠে সবচেয়ে বড় মাস্তলটা করাত দিয়ে 3 টুকরো করে কেটে ভেলার সঙ্গে লাগিয়ে দিলাম। এবারে বেশ কিছু জিনিসপত্র তীরে নিয়ে যেতে পারবো। এখন কি কি নেওয়া যায়? প্রথমে খালাসিদের 3টে কাঠের সিন্দুক ভেলায় নামালাম। সিন্দুকগুলোয় ভরলাম রুটি, পনির, মাংস, চাল আর যা কিছু শস্য। ক্যাপ্টেনের ব্যবহার করা কিছু লিকারের বোতল পেলাম, তার সাথে পানীয় জলের বোতলও কিছু ছিল। সব করতে করতেই দেখি জোয়ার এসে গেছে। তীরের দিকে নজর পড়তে দেখি তীরে খুলে রেখে আসা আমার জামাটা জোয়ারের জলে ভেসে যাচ্ছে। এদিক ওদিক খোঁজ করে বেশ কিছু জামা কাপড় পেয়ে গেলাম। এবারে কিছু যন্ত্রপাতি দরকার। কিছুক্ষণ খোঁজার পরেই মিস্ত্রিদের যন্ত্রের বাক্সটা পেয়ে গেলাম। এই যন্ত্রপাতিগুলো এখন আমার কাছে সোনা ভর্তি বাক্সের চাইতেও বেশি মূল্যবান। পুরো বাক্সটাই ভেলায় নিয়ে নিলাম আমি। এবার আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র দরকার। বড় কেবিনে 2টো পিস্তল আর 2টো বেশ ভালো বর্শা ছিল, ওগুলোও সঙ্গে নিলাম। বেশ কিছু বারুদ, গুলি আর 2টো তলোয়ার পেলাম। বাণিজ্য যাত্রার সময় 3 পিপে বারুদ জাহাজে নেওয়া হয়েছিল, সেগুলো যে কোথায় খুঁজেই পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর 2টো বারুদ ভর্তি পিপে পেলাম এবং 2টোকেই ভেলায় তুললাম। মোটামুটি যা যা দরকার পাওয়া গেছে, কিন্তু এত জিনিস আর ভেলা নিয়ে তীরে পৌঁছতে পারবো তো? ভেলায় দাঁড়, হাল বা পাল কিছুই তো নেই। অবশ্য সমুদ্র এখন শান্ত আছে, জোয়ারের জল তীরের দিকেই যাচ্ছে, হাওয়াটাও বইছে সেদিকেই। জাহাজের একপাশে নৌকোয় ব্যবহারের জন্য 2-3টে ভাঙা দাঁড়, 2টো করাত, হাতুড়ি আর একটা কুড়ুল ছিল। এগুলো সঙ্গে নিয়ে ভেলায় চড়ে বসলাম। তীরের দিকে কিছুটা আসতে না আসতেই স্রোতটা বাড়তে লাগলো। জোয়ারের টানে ভেলাটা একটা খাঁড়ির ভেতরে ঢুকে পড়ল। অবশেষে খাঁড়ির ডান দিকের তীরেতে একটা সমতল জায়গা দেখে ভেলাটা ঠেলতে ঠেলতে সেখানে লাগিয়ে দিলাম। কিন্তু মুশকিল হলো, যেই ভেলার সামনের দিকটা মাটিতে ঠেকল, অমনি পিছন দিকটা নিচু হয়ে গেল। ব্যাস,
মালপত্র সব গড়িয়ে জলে পড়ে আর কি। আমি তখন কোনো রকমে পিঠ দিয়ে সব মালপত্র ঠেকালাম। ওসব ভারী ভারী জিনিসপত্র ঠেকিয়ে রাখা বেশ কষ্টকর হয়ে দাঁড়ালো। যদি ওসব জিনিসপত্র গড়িয়ে জলে পড়ে তাহলে আমারও দুর্ভোগের শেষ থাকবে না। প্রায় আধ ঘন্টা ঠেকিয়ে রাখলাম। এবারে জোয়ারের জল কিছুটা বাড়ল। ভেলার পিছন দিকটা ধীরে ধীরে উঁচু হয়ে সমতল হলো। জাহাজ থেকে আনা ভাঙা দাঁড়গুলো এবার কাজে লাগালাম। একখানা ভাঙা দাঁড় ভেলার সামনের মাটিতে পুঁতে দিলাম, অন্যটা পুঁতলাম পিছনের দিকে, যাতে জোয়ারের জল বাড়লেও ভেলা ভেসে না যায়। এবারে ভাটার টান আসা পর্যন্ত ঠায় সেখানে বসে রইলাম আমি। এখন মালপত্রগুলো মোটামুটি নিরাপদ। এর পরের কাজ হচ্ছে কোথায় যে এসে পড়লাম সেটা দেখা, মোটামুটি মাথা গোঁজবার মতো একটা উপযুক্ত জায়গা খুঁজে বের করা, আর মালপত্রগুলোকে ঠিকঠাক করে রাখা। কিন্তু কোথায় যে এসে পড়েছি কিছুই বুঝে উঠতে পারলাম না। এটা মহাদেশ না দ্বীপ, লোকজন আছে না নেই, বন্যজন্তুর ভয় আছে কি না কিছুই বোঝা গেল না। মাইলখানিক দূরে একটা ছোটোখাটো পাহাড় চোখে পড়ল। একটা বল্লম, পিস্তল আর কিছুটা বারুদ নিয়ে পাহাড়ের দিকে এগিয়ে চললাম। বেশ কষ্ট করেই পাহাড়ের চূড়ায় উঠলাম। সেখান থেকে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা সাগর ঘেরা দ্বীপ। চারপাশে শুধু জল আর জল। বেশ কিছুটা দূরে পশ্চিম দিকে আরও দুটো ছোট ছোট দ্বীপ চোখে পড়ল। দ্বীপটার দিকে তাকিয়েই বুঝতে পারলাম বন্য জন্তু ছাড়া মানুষজন নেই। এখনো পর্যন্ত অবশ্য কোনো জীবজন্তু চোখে পড়েনি, তবে প্রচুর বুনো পাখি চোখে পড়ল। এদের মাংস খাওয়া যায় কিনা কে জানে। পাহাড় থেকে ফিরে আসার পর পথে নদীর ধারে একটা গাছের ডালে বড় পাখি দেখে গুলি করলাম। এই দ্বীপে বন্দুকের শব্দ বোধ হয় এই প্রথম। অসংখ্য পাখির চেঁচামেচিতে পরিবেশটাই অন্য রকমের হয়ে গেল। যে পাখিটাকে গুলি করে মারলাম সেটা বাজ পাখির মতো দেখতে হলেও তার ঠোঁট আর নখের গড়ন অন্যরকম, আর মাংস অখাদ্য। এবার ভেলায় ফিরে গেলাম। মালপত্রগুলো তীরে তুলতে তুলতেই প্রায় সন্ধে হয়ে এলো। রাতটা কাটাবো কোথায়? মাটিতে শুয়ে থাকলে বন্যজন্তুর পেটে যাব। সিন্দুক, তক্তা আর কাঠকুটো দিয়ে একটা জায়গা ঘিরে ফেললাম। রাতটা এর মধ্যেই কাটিয়ে দেব। পরে অবশ্য দেখেছিলাম এখানে বুনো জন্তুর কোনো ভয় নেই। রাতটা আরামেই কেটে গেল। নতুন বাসস্থান। এই জায়গাটা সাগরের কাছে, তাই স্যাঁতস্যাঁতে আর নিচু। থাকার পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। ধারে কাছে খাবার বলেও কিছু নেই। ঠিক করলাম এই জায়গাটা ছেড়ে অন্য একটা ভালো জায়গায় আস্তানা গড়তে হবে। অনেক খুঁজে খুঁজে মনোমতো একটা জায়গা পেলাম। একটা ছোট পাহাড়ের পাশে চওড়া 100 গজ আর লম্বায় এর দ্বিগুণ একটা সমতল জমি। ঠিক করলাম এখানেই তাঁবু ফেলব। পাহাড়ের লাগোয়া তাঁবুটা ফেললে খুব সুবিধে হবে। প্রথমত একদিকে পাহাড় থাকায় সেদিক থেকে চট করে কেউ আক্রমণ করতে পারবে না, আর সারা দিন রোদটা সরাসরি না পড়ে বিকালের দিকের রোদটাই তাঁবুর গায়ে পড়বে। পিছনের পাহাড়ের দেওয়াল আর সামনে বেশ খানিক সবুজ জমি। প্রায় 20 গজের মতো জায়গা অর্ধবৃত্তাকারে 2 সারিতে খুঁটি পুঁততে লাগলাম। কাজটা বেশ খাটুনির। খুঁটিগুলো উচ্চতায় 5.5 ফুট। একটা খুঁটির সঙ্গে আর একটা খুঁটির ফাঁক রাখলাম 6 ইঞ্চি। তারপর খুঁটির মাথাগুলো চেঁচে পেন্সিলের মতো সরু করে মাটিতে পুঁতলাম। তারপর জাহাজ থেকে আনা মোটা মোটা কাঁটা তার পেঁচিয়ে দিতেই বেড়াটা বেশ মজবুত হলো। কোনো মানুষ বা পশু কেউই বেড়া ডিঙিয়ে বা ফাঁক গলে ভেতরে ঢুকতে পারবে না। এই কাজ করতে করতেই প্রায় সারাটা দিন কেটে গেল। খাটুনিও হলো প্রচুর। খুঁটির বেড়া তৈরি হওয়ার পর সব জিনিসপত্র ঘেরা জায়গাটায় এনে রাখলাম। এবারে তাঁবুটা তৈরি করতে হবে। ভালো শক্তপোক্ত তাঁবু না হলে এই খোলা জায়গায় মুশকিলই হবে, তাই ডবল ছাউনির তাঁবুই করব বলে ঠিক করলাম।
জাহাজের থেকে ত্রিপলের সঙ্গে একটা বড় পালের কাপড় সঙ্গে এনেছিলাম, সেটা তাঁবুর ওপরে বিছিয়ে দিলাম। আর জাহাজ থেকে এনেছিলাম একটা দড়ির ঝোলানো বিছানা, চমৎকার শোয়া যায় তাতে। জাহাজের মেট এই ঝোলানো বিছানাটা ব্যবহার করত। থাকার জায়গাটা মোটামুটি নিরাপদ হলো। এবারে প্রবেশ পথটাকে নিরাপদ করা দরকার। প্রবেশ পথ বলে সেরকম দরজার মতো কিছুই রাখলাম না, খুঁটি দিয়ে পুরোটাই বন্ধ করে দিলাম। যাতায়াতের পথ হিসেবে একটা ছোট মই বানিয়ে নিলাম, মইটাকে খুঁটির গায়ে লাগিয়ে যাতায়াত করতাম। এইভাবে মোটামুটি বাসস্থানটাকে নিরাপদ করে তুলেছিলাম। পরে অবশ্য বুঝেছিলাম এতটা নিরাপত্তার কোনো দরকারও ছিল না। তাঁবু আর খুঁটির বেড়ার কাজ শেষ হলে কিছু বড় বড় মাটির আর পাথরের চাই এনে খুঁটির গায়ে লাগিয়ে আরও শক্তপোক্ত করলাম। এমন সময় মেঘ গর্জন করতে শুরু করল। দেখতে দেখতে শুরু হলো প্রচণ্ড ঝড়, আর তার সাথে বৃষ্টি। ভয়ঙ্কর শব্দে বাজ পড়তে লাগলো। বিদ্যুতের ঝিলিক দেখে মনে একটু ভয় ধরে গেল। তাঁবুর মধ্যে প্রচুর বারুদ সংগ্রহ করে রেখেছি। বিদ্যুতের ঝিলিক লেগে যদি বারুদে আগুন ধরে যায় তাহলেই তো সর্বনাশ। আর বারুদ নষ্ট মানেই বন্দুক অকেজো, ফলে আত্মরক্ষাই কঠিন হয়ে উঠবে। বৃষ্টির ছাঁটে বারুদ ভিজে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই বারুদগুলো এক জায়গায় না রেখে অনেকগুলো ছোট ছোট থলে ভাগ করে আলাদা আলাদা জায়গায় রাখলাম। এবার একটু নিশ্চিন্ত হলাম। এবার নতুন জীবন। মাথা গোঁজার ঠাঁইটা মোটামুটি বানিয়ে নেবার পর কিছুটা বিশ্রাম নেবার সুযোগ পেলাম। এবার নিজের পরিস্থিতির কথা মাথায় এলো। এ কোন জীবনে এসে পড়লাম? এখানে কেউ নেই আমার। এরকম একাকিত্ব বোধহয় কেউ কখনো উপলব্ধি করেনি। এরকম ঘটনার কথাও হয়তো শোনেনি। এই দ্বীপে আমি যেদিন এসে পৌঁছলাম সেদিন ছিল 30শে সেপ্টেম্বর। সূর্য তখন বিষুব সংক্রান্তিতে অবস্থান করছিল। আমি ছিলাম বিষুবরেখার 9 ডিগ্রি 22 মিনিট উত্তরে, কারণ সূর্য সেদিন প্রায় আমার মাথার ওপর ছিল। কিন্তু দিন 10-12 কেটে যাবার পর আমার দিন তারিখের হিসাব সব যেন গোলমাল হয়ে যাচ্ছিল। আর হিসেব যে রাখবো তারও তো কোনো ব্যবস্থা নেই। তবে খাতা কলম নেই তো কি হয়েছে, একটা উপায় মাথায় এলো। একটা বড় চৌকো কাঠে ছুরি দিয়ে কুঁদে কুঁদে বড় করে লিখলাম, আমি তীরভূমির এইখানে এসে উঠেছিলাম 30শে সেপ্টেম্বর 1669। লেখা হয়ে যাবার পর কাঠটিকে একটি খুঁটির সাথে লাগিয়ে দিলাম। তারপর খুঁটিটাকে সাগর তীরের কাছে একটা জায়গায় পুঁতে দিলাম। খুঁটির পাশে প্রতিদিন একটা করে দাগ কেটে দিন তারিখের হিসাব রাখতে লাগলাম। 6টি দাগ টেনে তারপরে 7ম দাগটি অনেকটা লম্বা করে টেনে সপ্তাহের হিসাব। এভাবে মাস বছরের হিসাব রাখার ব্যবস্থা করলাম। জাহাজ থেকে কিছু জিনিস থলিতে ভরে এনেছিলাম, যেমন কালি, কাগজ, পেন, ক্যাপ্টেন, মেট আর গোলন্দাজদের কয়েকটা পার্সেল, 3-4টে কম্পাস, কতকগুলো গাণিতিক যন্ত্রপাতি, ডায়াল, চার্ট, নৌচালনা বিষয়ক বই ইত্যাদি। কি কাজে লাগবে অত না ভেবেই যা পারি নিয়ে এসেছিলাম। ইংল্যান্ড থেকে আনা 3খানা বাইবেল ও পর্তুগিজ ভাষায় লেখা কতকগুলো বইও এনেছিলাম। তার মধ্যে 2-3টে প্রার্থনার বইও ছিল। সব কিছুই যত্ন করে গুছিয়ে রাখলাম। এছাড়া আমার সাথে এসেছিল 2টো বিড়াল আর একটা কুকুর। বিড়াল দুটি আমি জাহাজ থেকে নিয়ে এসেছিলাম। আর আমি যখন প্রথমবার ভেলায় করে জাহাজ থেকে মালপত্র নিয়ে এসেছিলাম সেদিন কুকুরটা জাহাজ থেকে লাফ দিয়ে পড়ে সাঁতার কেটে আমার পিছু পিছু এসেছিল। জাহাজ থেকে আনা জিনিসগুলোর মধ্যে কাগজটা খুবই দরকারি। যতদিন আমার কাছে কালি ছিল ততদিন আমি ডায়েরি লিখতাম। এতে আমার যেমন মনের কথা বলাও হতো, তেমনি সময়টাও কাটত। কালি ফুরিয়ে গেলে আমার লেখাও বন্ধ হয়ে গেল, কারণ
কালি তৈরি করা আমার পক্ষে সম্ভব ছিল না। লেখার সরঞ্জাম তো হলো, কিন্তু একটু আরাম করে বসে লিখতে ইচ্ছা হয়। কাঠের কাজের যন্ত্রপাতি তো সবই আছেই, তাহলে টেবিল চেয়ার তো বানিয়ে নেওয়াই যায়। টেবিলের জন্য চওড়া তক্তা হলে সুবিধে হয়। বন থেকে কাঠ নিয়ে এলাম, কিন্তু চেরাই করার তো কোনো যন্ত্র নেই এখানে। তাই কুড়ুল দিয়ে গুঁড়ির কাঠ কেটে বাকল ছাড়িয়ে পাতলা করে নিলাম। এভাবে একটা মোটা তক্তা পাওয়া গেল। এখন টেবিল বানাবো কি করে? বানাবার কায়দা তো কিছুই জানি না, তবে বাস্তব বুদ্ধি থাকলে সব সমস্যাই সমাধান করা যায়, এই ভেবে কাজে নেমে পড়লাম। এর আগে কখনো হাতুড়ি বাটালি ব্যবহার করিনি, তবু বুদ্ধি খাটিয়ে টেবিল চেয়ার র্যাক সেলফ সবই বানিয়ে নিলাম। দেখতে হয়তো বেখাপ্পা ছিল, তবে মজবুত আর কাজের হয়েছিল খুব। নিজের হাতে সব বানিয়েছি ভেবেই না খুব ভালো লাগতো আমার। লেখাপড়ার জন্য থাকার জায়গাটাকে একটু পরিচ্ছন্ন রাখা দরকার। এছাড়া তাঁবুর মধ্যে এত জিনিস থাকায় হাঁটাচলা করতেও খুব অসুবিধে হচ্ছিল। পাহাড়ের গুহাটাকে ভাঁড়ার ঘর হিসেবে কাজে লাগানোর কথা ভাবলাম, তাই গুহার গর্তটাকে খুঁড়ে খুঁড়ে একটু বড় করে নিলাম। তারপর গুহায় একটা তাক রেখে সেখানে কিছু জিনিস গুছিয়ে রাখলাম। পাথরের দেওয়ালে গোঁজ পুঁতে বন্দুক বা আরও সব জিনিস ঝুলিয়ে রাখলাম। আমার তাঁবুর চারদিকে যে কাঠের খুঁটি আর মোটা তার দিয়ে ঘিরেছিলাম, তার বাইরের দিকে মাটি আর ঘাসের চাপড়া লাগিয়ে লাগিয়ে 2 ফুট পুরু করে দিলাম। বছর দেড়েক পরে ওই বেড়ার ওপরে কড়ি বর্গার মতো কাঠ লাগিয়ে তার উপর লতা পাতা দিয়ে পাহাড়ের গুহা পর্যন্ত ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাই বৃষ্টি পড়লেও তাঁবু থেকে গুহায় যেতে আমাকে একটুও ভিজতে হতো না। থাকার জায়গাটা বেশ নিরাপদই হয়েছে। বেশ কিছুদিনের মতো খাবার দাবারও জাহাজ থেকে এনেছি, কিন্তু এতে আর কতদিনই বা চলবে? আমার তো এখান থেকে যাবার কোনো উপায়ই দেখছি না। খাবার ফুরোলে তাই বন থেকে ফলমূল জোগাড় করে বা পশু পাখি শিকার করেই খাওয়ার ব্যবস্থা করতে হবে। পশু শিকারের জন্য বন্দুকের গুলি খরচ করতে হবে, অথচ আমার কাছে বারুদও খুব বেশি নেই। তাহলে তখন পশু পাখি মারব কি করে? এসব ভাবতে ভাবতে আমি বনের মধ্যে ঘুরে ঘুরে দেখতাম কোথায় কি পাওয়া যায়। এক জায়গায় নীল বুনো পায়রার মতো একরকম পাখি দেখলাম। এদের বাসা কোথাও দেখতে পেলাম না। দেখলাম এরা পাহাড়ি পায়রার মতো পাথরের খোঁজের গর্তে ডিম পাড়ে। এরকম বাসা থেকে কয়েকটা কচি বাচ্চা নিয়ে এলাম। ভাবলাম এদের পুষলে মাংস নিয়ে আর ভাবতে হবে না, কিন্তু দেখলাম এদের পোষ মানানো সহজসাধ্য নয়। একটু বড় হতেই উড়ে পালালো। একদিন আমি গুলি করে একটা বুনো ছাগল মারলাম। আর একটা ছাগলের পায়ে গুলি লাগলো, কিন্তু সেটা মরল না। তখন আমি সেটাকে আমার বাসস্থানে এনে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে ছাগলটার সেবা করতে লাগলাম। ইচ্ছা হলো এটাকে পোষ মানাতে। ছাগলটা সুস্থও হয়ে উঠল। ওকে হাতে করে খাবার খাওয়াতাম, গায়ে হাত বুলিয়ে দিতাম, কচি ঘাস পাতা খাওয়াতাম। ছাগলটা পোষও মেনে গেল। আর তাকে বেঁধে রাখতাম না, ও ঠিক আমার পিছন পিছন ঘুরে বেড়াতো। ভাবলাম এই ছাগলের যদি বাচ্চা হয় তাহলে আমাকে খাবার নিয়ে এত ভাবতে হবে না। একদিন একটা আশ্চর্য জিনিস আমার চোখে পড়ল। দেখি আমার তাঁবুর বাইরে এক কোণে কয়েকটি কচি শস্য চারা হয়েছে। ভাবলাম এই দ্বীপেরই হয়তো কোনো উদ্ভিদের চারা। তারপর একদিন দেখি চারায় 10-12টি জবের শীষ, এবং সেগুলো ইংল্যান্ডের উৎকৃষ্ট জাতের জবের চারা। তার সাথে দেখি 25-30টা ধানের চারাও আছে। আশ্চর্য, এগুলো হলো কি করে? হঠাৎ মনে পড়ল জাহাজ থেকে আনা জিনিসপত্রের মধ্যে মুরগির খাবার হিসেবে আনা ধান গম জবের শস্য দানা ছিল। একদিন থলির দরকার পড়ায় ওই রকমই একটা থলির জিনিস অন্য জায়গায় রেখে থলিটাকে বাইরে এনে ঝেড়ে তারপর কাজে লাগিয়ে দিয়েছিলাম। সেই শস্যগুলোই রোদ জল পেয়ে অঙ্কুরিত হয়েছে। ভাবলাম তাহলে জব ও ধানের দানাগুলো গুছিয়ে রাখা দরকার। এর এই অঙ্কুরিত দানাও কিছু রেখে দেব। পরের ঋতুতে জমি তৈরি করে চাষ করব। এর মধ্যে ঝড় বৃষ্টি ভূমিকম্প কত কিছুই না হয়ে গেল, তবু কোনো কিছুতেই
মনোবল হারাইনি। কিন্তু একদিন এলো প্রবল জ্বর, জল তেষ্টায় বুক ফাটছে, তবু জল খাবার ক্ষমতা পর্যন্ত নেই। খুব অসহায় লাগছিল। মনে পড়ল ব্রাজিলের আদিবাসীরা এরকম জ্বর হলে তামাক পাতা চিবোয়, তামাক খায়। অনেক কষ্টে উঠে খানিকটা তামাক পাতা খুঁজে নিয়ে কিছুটা চিবোলাম। কিছুটা পাতা অল্প স্পিরিটের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর কিছুটা পাতা আগুনের ওপর রেখে নাক দিয়ে ধোঁয়া টেনে নিলাম। ঘণ্টাখানেক পরে ভিজানো পাতা একটু খেলাম। খানিক পরেই জ্বরটা একটু কমল। কদিন পর শরীরটা একটু সেরে গেল। একদিন জিনিসপত্রের মধ্যে থেকে ইংরেজিতে লেখা একটা বাইবেল বের করলাম। এর আগে কখনোই আমার বাইবেল পড়তে ইচ্ছা হতো না, এমনকি গির্জায় গিয়ে যাজকের উপদেশ শুনতেও আমার ভালো লাগতো না। কিন্তু আজ কেন জানি না বাইবেলের পাতাগুলো উল্টাতে লাগলাম। হঠাৎ একটা লেখার ওপর চোখ পড়ল, বিপদের সময় আমায় স্মরণ করো, আমি তোমায় রক্ষা করব। ভাবতে লাগলাম, এমন বিপদের দিনে আমি যদি ঈশ্বরের কথা ভাবি, তাহলে ঈশ্বর কি আমায় রক্ষা করবেন? শরীর দুর্বল, তাই খানিক পরেই আমি এসব কথা ভাবতে ভাবতে গভীরভাবে ঘুমিয়ে পড়লাম। বোধহয় 24 ঘন্টারও বেশি ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙতে দেখি বিকেল হয়ে গেছে, কিন্তু ঘরের আগুনটা তখনও জ্বলছে। অন্ধকারে সুবিধা হবে ভেবে ঘরের কোণে আগুন জ্বালিয়ে রেখে শুয়েছিলাম। মনে মনে আবার বাইবেলের ওই কথাগুলোই ভাবতে লাগলাম। সেখানে লেখা ছিল, ঈশ্বর উদ্ধার করলে কৃতজ্ঞ হয়ে তাঁর গুণকীর্তন করা উচিত। আজ এই বিপদের দিনে আমি অসহায় হয়ে পড়েছি বটে, তবুও দুর্ঘটনার পর আমি একা রক্ষা পেয়ে এই দ্বীপে আশ্রয় পেলাম। দ্বীপে এসেও কোনো নরখাদকের পেটে আমি গেলাম না। প্রকৃতির কৃপায় বেঁচে রয়েছি, এর জন্য তো আমার ঈশ্বরের কাছেই কৃতজ্ঞ হওয়া উচিত। অথচ আমি তার কথা স্মরণ পর্যন্ত করিনি। ভাবতে ভাবতে আমি হাঁটু গেড়ে বসে ঈশ্বরের নামগান করতে লাগলাম। পরদিন সকালে ভক্তি ভরে বাইবেল পাঠ করলাম। তারপর থেকে প্রতিদিন সকাল সন্ধে বাইবেল পাঠ আমার নিত্যকর্ম হয়ে উঠল। আমার রাজত্ব। দেখতে দেখতে কতগুলো বছর এই দ্বীপেই কেটে গেল। একদিন ভাবলাম দ্বীপটা ভালো করে ঘুরে আসা যাক, তাই জাহাজ থেকে ভেলায় করে এসে নদীর তীরে যেখানে নেমেছিলাম, সেখান থেকে নদীর তীর ধরে দ্বীপের ভেতর দিকে চললাম। প্রায় 2 মাইল হাঁটার পর দেখলাম একটা ঝর্ণা। এইটাই নদী হয়ে গেছে। ঝর্ণার পর যেদিকে 2 চোখ যায় দেখলাম ঘাসে ঢাকা সবুজ অরণ্য। সেখানে আবার নানান ফুল ফলের গাছ। কি নেই! কোকো, কমলা লেবু, তরমুজ, আঙুর, লেবু, এমনকি তামাক গাছও রয়েছে। তার পাতাগুলো আর ডাঁটা কি সবুজ সতেজ। গাছ থেকে ঝুলছে থোকা থোকা বড় বড় আঙুর। ফলগুলো খেতেও তেমনই ভালো। ভাবলাম এসব ফল এনে রাখলে শীতকালে কাজে লাগবে। পাকা আঙুর অবশ্য বেশি দিন থাকবে না, ওগুলো কিসমিস করে রাখলেই ভালো হবে। এই ভেবে গাছ থেকে ফল পাড়তে শুরু করে দিলাম। ঝর্ণার মিষ্টি জল আর সবুজ বাগান দেখে মনটা নেচে উঠল। আমি এখানকার একচ্ছত্র অধিকারী। জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না। 3 দিন থেকে তাঁবুতে এলাম। ফলগুলো আনার জন্যে তাঁবু থেকে 2টো থলি নিয়ে আবার ফিরে এলাম সেই বাগানে। এসে দেখি আঙুরের যে স্তূপ করে রেখেছিলাম সেটা যেন কেমন এলোমেলো হয়ে আছে। বোধহয় কোনো ছোট জন্তুই করেছে। কয়েকটা চিপটেও গেছে। এবার পাকা আঙুরের থোকাগুলো রোদে শোকাবার জন্য গাছের ডালে ঝুলিয়ে দিলাম, আর বেশ কিছু একটা থলিতে ভরে রাখলাম। অন্য থলিটায় যতটা পারি লেবু ভরে নিলাম। তাঁবুর দিকে ফিরে আসছি, দেখি ফাঁকা মাঠে ছাগলের পাল ঘাস খাচ্ছে। হঠাৎ আমার কুকুরটা একটা ছাগলকে তাড়া করে তার কান কামড়ে ধরল।
আমি দৌড়ে গিয়ে কুকুরটার আক্রমণের হাত থেকে ছাগলটাকে বাঁচালাম। তারপর মনে হলো এই ছাগলটাকে তাঁবুতে নিয়ে গেলে বেশ হয়, একটা তো আছেই, এটাকেও নিয়ে গেলে এদের বাচ্চা কাচ্চা হলে আমারও খাবার চিন্তা থাকবে না। দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে ছাগলটাকে তাঁবুতে নিয়ে এলাম। তাঁবুর পাশে জব আর ধান গাছগুলো একটু বড় হয়েছে। গাছগুলো কতটা বাড়ল দেখতে গিয়ে দেখি এক ঝাঁক বনো মুরগি ধান আর জবের শীষ কেটে নিয়ে যাচ্ছে। আমার খাদ্য ওরা এভাবে নষ্ট করে দেবে, এটা আমার সহ্য হলো না। বন্দুক এনে কয়েকটা গুলি তাক করলাম মুরগিগুলোর দিকে, 3টে পড়ে গেল। ভাবলাম এই মরা পাখিগুলো যদি সুতোয় বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখি তাহলে হয়তো সেটা দেখে অন্য পাখিরাও ভয় পাবে। হলো তাই, এরপর আর কোনো পাখি শস্য খেতে আসতো না। আমি অধিনায়ক। শস্য আর ফলমূল রাখার জন্য হালকা ঝুড়ি দরকার। বনের ভেতর বাঁশ গাছ কোথাও দেখিনি। গাছের ডাল দিয়ে ঝুড়ি বানাতে গেলাম, কিন্তু সুবিধে হলো না তেমন। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এমন একটা গাছ দেখলাম যার লতা দিয়ে ভালো ঝুড়ি বানানো যায়। কয়েকটা ঝুড়ি চটপট বানিয়ে নিলাম। থালা, বাটি, গ্লাস এরকম কয়েকটা বাসন মাটি দিয়ে বানানোর কথা ভাবলাম, কিন্তু আগে তো কখনো মাটি দিয়ে কিছু বানাইনি, তাই কিভাবে মাটির পাত্র শক্ত করতে হয় কিছুই তো জানি না। দ্বীপের নানা জায়গা খুঁজে খুঁজে উপযুক্ত মাটি নিয়ে এলাম। তারপর হাত দিয়ে টিপে টিপে ছোট বড় নানা আকারের বেশ কিছু পাত্র বানিয়ে রোদে শুকাতে দিলাম। অনেকগুলোই রোদে শুকিয়ে ফেটে গেল। যে কটা রইল সেগুলো নিয়ে কাঠের আগুনের মধ্যে ঢুকিয়ে দিলাম। রোজই চেষ্টা করি, কিন্তু কোনো পাত্রই আস্ত থাকে না। একদিন কাঠের আগুনের ছাই সরিয়ে দেখি পাত্রগুলো ভেঙে গেছে বটে, তবে ভাঙা অংশগুলো শক্ত আর লাল রঙের হয়েছে। ভাবলাম ঠিকমতো তাপ পেলে নিশ্চয়ই পাত্রটা গোটা থাকবে এবং শক্ত হবে। প্রায় সারা রাত ধরে চেষ্টা করে বেশ কয়েকটা পাত্র তৈরি হলো। সেগুলো একটাও ফেটে যায়নি, অথচ বেশ শক্ত হয়েছে। একে একে গ্লাস, ডিশ, কড়াই, এমনকি ধূমপানের পাইপ পর্যন্ত বানিয়ে ফেললাম। আমাদের জাহাজটা যখন ঝড়ের মুখে পড়েছিল তখন আমরা 11 জন একটা নৌকোয় চেপে তীরের দিকে আসছিলাম। হঠাৎ ঢেউয়ের ধাক্কায় আমরা কে কোথায় ছিটকে যাই, আর আমি এই দ্বীপে এসে পড়ি। দ্বীপে আসার পর থেকেই মনে হতো একটা নৌকো থাকলে বেশ হতো, তাহলে পুরো দ্বীপটা ঘুরে আসা যেত, হয়তোবা দেশেও ফিরতে পারতাম। একদিন হাঁটতে হাঁটতে দেখি মাইল 1.5 দূরে চড়ায় নৌকোর মতো কি একটা উপুর হয়ে আছে। দৌড়ে কাছে গিয়ে দেখি আমাদের জাহাজের সেই নৌকোটাই এখানে এসে আটকেছে। নৌকোটা এমনভাবে আটকেছে যে অনেক ঠেলাঠেলি করেও কিছুতেই বের করতে পারলাম না। বন থেকে কাঠ এনে নৌকোর চারপাশে বালি মাটি খুঁড়ে সেটাকে বের করার চেষ্টা করলাম। 15 দিন ধরে অমানসিক খেটেও নৌকোটাকে এক চুল নড়াতে পারলাম না। ভাবলাম, ধুস, এত খেটে কি হবে, তার চেয়ে বরং গাছের কাঠ দিয়ে একটা নৌকো বানিয়ে নিই। বনের ভেতরে কাঠের খোঁজ করতে গিয়ে প্রায় 22 ফুট লম্বা একটা বিশাল সিডার গাছ পছন্দ হয়ে গেল। গাছ কাটতে লেগে গেলাম। প্রায় 22 দিন ধরে খুঁটে খুঁটে গাছটাকে মাটিতে ফেলতে পারলাম। গাছটার ওপরের ডালপালা ছড়ানো অংশটা কাটতে আরও 14 দিন লেগে গেল। গাছটার গুঁড়ির দিকের ব্যাস 5 ফুট 10 ইঞ্চি আর ওপরের অংশের ব্যাস 4 ফুট 11 ইঞ্চি। ওই বিশাল গাছের কাণ্ডটিকে অনেক দিনের চেষ্টায় শেষ পর্যন্ত নৌকোর মতো করলাম। নৌকো তো তৈরি হলো, কিন্তু এটাকে জলে নিয়ে যাব কি করে? এখান থেকে সাগরের তীরের দূরত্ব প্রায় 1/2 মাইল। এতটা কি করে নিয়ে যাব ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, সমুদ্রের তীর থেকে নৌকো পর্যন্ত যদি 6 ফুট চওড়া 4 ফুট গভীর একটা নালা কাটি,
তাহলে সহজেই নৌকো সাগরের জলে নামানো যাবে। অবশ্য নালাটা শুধু 4 ফুট গভীর করলেই হবে না, নৌকোটা রয়েছে তীর থেকে 20 ফুট উঁচুতে। কিন্তু ভেবে দেখলাম এই বিরাট পরিশ্রমের কাজটা যদি আমায় একা একা করতে হয় তবে 10-12 বছর কেটে যাবে। মনটা খারাপ হয়ে গেল। তবু হাল ছাড়লাম না। টানা 5 বছরের অক্লান্ত চেষ্টায় খাল কাটা শেষ হলে নৌকোটা নদীতে ভাসাতে পারলাম। এই দ্বীপটা রয়েছে উষ্ণমণ্ডলে, তাই রোদের যেমন তাত তেমনি বৃষ্টির তেজও খুব। একটা ছাতা না হলে চলে না। যেসব প্রাণী হত্যা করেছিলাম তাদের চামড়াগুলো রোদে শুকিয়ে নিলাম। কিছু চামড়া রোদে শুকিয়ে তক্তার মতো শক্ত হয়ে যেত, কিন্তু কিছু চামড়া বেশ নরমই থাকতো। একটা মসৃণ কাঠের লাঠির সাথে ওই চামড়া জুড়ে ছাতা বানালাম। চামড়ার লোমশ দিকটা রাখলাম বাইরের দিকে, তাই বৃষ্টির জল সহজেই ছাতার গা থেকে ঝরে যেত। ছাতাটাকে শুকিয়ে নেবার ব্যবস্থাও করেছিলাম। অভিযান। নৌকাটা তৈরি হওয়ার পর ছাতাটাকে নৌকার একটা খুঁটির সাথে আটকে নিলাম। নৌকোয় 1 হাঁড়ি খাবার জল, 2 ডজন কেক, জবের রুটি, 1 হাঁড়ি চাল ভাজা, আগুনে ঝলসানো বেশ কিছুটা মাংস, 1 বোতল স্পিরিট, এছাড়া বন্দুক আর গোলা বারুদ। তাছাড়া গায়ে চাপা দেবার জন্য 2টো বড় ওভারকোট নিলাম। গুলি বারুদগুলো যাতে ভিজে না যায় তাই নৌকোর খোলে ভরে সেখানে ঢাকনি চাপা দিলাম। নভেম্বরের 6 তারিখে নৌকোয় চেপে দ্বীপ পরিক্রমায় বের হলাম। নৌকো জলে নামিয়ে প্রথমে পূর্ব দিকে এগোতে লাগলাম। খানিকটা গিয়ে দেখি সামনে একটা বিরাট পাহাড়, তার বেশিরভাগটাই জলে ডোবা, খানিকটা ওপরে জেগে রয়েছে। এই পাহাড়টা আবার প্রায় 7 মাইল জুড়ে রয়েছে। তার উপরে রয়েছে বিশাল বালিয়াড়ি। আস্তে আস্তে পাহাড়ের কাছে নৌকোটা নিয়ে গিয়ে নোঙর করলাম। বন্দুক হাতে পাহাড়ের ওপর উঠে চারদিকে দেখতে লাগলাম। দেখি সেই অর্ধেক ডুবন্ত পাহাড়ের কিছুটা দূর দিয়ে একটি স্রোত তীব্র বেগে পূর্ব দিকে সমুদ্র অভিমুখে চলেছে। যদি ওই স্রোতের মধ্যে একবার পড়ি তাহলে আর রক্ষা নেই। এদিকে হঠাৎ বাতাস খুব জোরে বইতে শুরু করে দিল। এরকম অবস্থায় নৌকো চালানো অসম্ভব। 2 দিন পাহাড়েই কাটালাম। তৃতীয় দিন বাতাসের দাপাদাপি কমলে নৌকোর মুখ ঘুরিয়ে ফেরার পথ ধরলাম। কিন্তু কিছুটা এসেই দেখি সাগরের একটা স্রোত ডুবো পাহাড়ের ধাক্কা খেয়ে ভয়ঙ্কর বেগে সাগরের গভীরে ছুটে চলেছে। আরও কিছুটা দূরে সেই স্রোত ভয়ঙ্কর ঘূর্ণি স্রোত হয়ে গেছে। সেই স্রোতের টান থেকে আমার নৌকাও রক্ষা পেল না। আমি সাগরের গভীরে ক্রমশ যেতে শুরু করলাম। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। সঙ্গে এমন কিছু জল বা খাবার কিছুই নেই। তৃষ্ণার জ্বালায় আর না খেতে পেয়েই হয়তো মরতে হবে আমায়। কেন যে নৌকা চেপে বের হবার দুর্মতি হলো আমার। বেশ খানিকক্ষণ কেটে গেছে। হঠাৎ দেখি স্রোতের বেগ যেন কম মনে হচ্ছে। খানিক পরে দেখি ডুবো পাহাড়ে ধাক্কা লেগে স্রোত আবার দ্বীপের দিকেই ফিরে যাচ্ছে। স্রোতের বেগ একসময় একেবারেই কমে গেল। বাতাসে থাকায় নৌকোয় পাল তুলে দিলাম। বিকেল নাগাদ এসে পৌঁছলাম দ্বীপের পশ্চিম তীরে। খাঁড়ির মধ্যে নৌকোটাকে ঢুকিয়ে একটা গাছের সাথে নৌকোটাকে বেঁধে তীরে নামলাম। খুব জোর আজ রক্ষা পেয়েছি। শরীর যেন আর চলছে না। তীরের ধারেই গা এলিয়ে দিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ঘুম ভাঙতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। নৌকোয় সব রেখে কেবল বন্দুকটা নিয়ে ফিরে এলাম তাঁবুতে। গিয়ে আবার বিছানায় শরীর এলিয়ে দিলাম। হঠাৎ ঘুমের মধ্যে মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে। ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না, সত্যি কেউ আমার নাম ধরে ডাকছে। কে? জেগে উঠে দেখি ভোর হয়ে গেছে, আর আমার পোষা টিয়া পোল আমার নাম ধরে ডাকছে। দ্বীপে আমি ছাড়াও আমার কুকুর বেড়াল আছে বটে, তবে ওরা তো আর আমার সাথে কথা বলতে পারে না। তাই একটা
টিয়াকে পোষ মানিয়ে তাকে কথা বলতে শিখিয়েছিলাম, আর নাম দিয়েছিলাম পোল। আজ প্রথম পোল আমার নাম ধরে ডাকল। আমি তাকে ডাকতেই সে উড়ে এসে বসল আমার হাতের ওপর। তারপর আমার শেখানো বুলিগুলোই বারবার বলতে লাগলো। গৃহস্থলী। এই দ্বীপে ঝর্ণার কাছে ঘাসে ছাওয়া অঞ্চলে প্রচুর ছাগল চড়ে। ছাগলগুলো যেমনই সতর্ক তেমনই জোরে দৌড়য়, তাই তাদের গুলি করে মারা খুব মুশকিল। তাছাড়া ছাগল মেরে বারুদ নষ্ট করার ইচ্ছাও হতো না আমার। ভাগ্যিস জব আর ধান হয়েছিল, তারপর থেকেই মন দিয়ে চাষবাস করি। যা হয় তাতে আমার একার দিব্যি চলে যায়। দ্বীপে থাকার তৃতীয় বছরে প্রথম একটি মেয়ে ছাগলকে আমি পোষ মানিয়েছিলাম, কিন্তু তারপর জাল পেতে অনেকবার ছাগল ধরার চেষ্টা করেছি, কিন্তু দড়ির জাল ছিঁড়ে তারা বেরিয়ে গেছে। শেষ পর্যন্ত ওদের যাতায়াতের পথে গর্ত করে তার উপর ডালপালা বিছিয়ে সেখানে কচি ঘাস, জবের শীষ রেখে দিতাম। এরকম 3টি গর্ত করে রাখলাম। পরের দিন দেখি একটা গর্তে একটা বড় ছাগল আর অন্যটার মধ্যে 3টি ছাগলছানা পড়েছে। বড় ছাগলটা খুব তেজি, ভয় পেয়ে ওটাকে ছেড়ে দিলাম। অন্য ছাগলগুলোকে আস্তে আস্তে পোষ মানিয়ে ফেললাম। ধীরে ধীরে কয়েক বছরেই 3টি ছাগলছানা থেকে 43টি ছাগলের দাঁড়ালো। ছাগলের শুধু মাংসই নয়, ছাগলের দুধও পেতাম। রোজ 1 থেকে 2 গ্লাস দুধ হতো। ধীরে ধীরে মাখন, পনির এটা বানানোও শিখে গেলাম। ছাগলগুলো রাখার ভালো খোঁয়াড় বানালাম। রোজ নিজে হাতে তাদের পরিচর্যাও করতাম। পদচিহ্ন। রোজই আমি সাগর তীর ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা যেতাম। একদিন সেরকমই হাঁটছি, হঠাৎ দেখি বালির ওপর স্পষ্ট মানুষের পায়ের ছাপ, অথচ সেটা আমার নয়। পায়ের ছাপ আবার মাত্র একটা। ভাবলাম কোত্থেকে পায়ের ছাপটা এলো। খুব ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ফিরে এলাম নিজের বাসায়। ভয়ের চোটে রাতেও 2 চোখের পাতা এক করতে পারলাম না। পায়ের ছাপ আবার একটা কেন, আর এলোই বা কোথা থেকে? কোনো বন্য মানুষ কি? হয়তো তারা কোনো দ্বীপ থেকে নৌকোয় করে এসেছিল। ভাগ্যিস আমাকে বা আমার নৌকোটাকে দেখেনি, কিংবা আবার তাঁবু আর খামার দেখলে নিশ্চয়ই বুঝতো এখানে মানুষ থাকে, আর তারপর দল বেঁধে আমার উপর চড়াও হতো। অবশ্য তারা যে আবার আসবে না তাও তো আর নিশ্চিত করে বলা যায় না, তাই আত্মরক্ষার উপায় করে রাখতে হবে। ভয়ে ভয়ে সাগর তীরে যেতে লাগলাম। ভাবলাম বনের মধ্যেও একটা গোপন ডেরা তৈরি করতে হবে, যাতে কেউ দেখতে না পায়। ডেরার সন্ধান করতে করতে দ্বীপের পশ্চিম দিকে চলে গেলাম। হঠাৎ সাগর তীরে একটা দৃশ্য দেখে আমি শিউরে উঠলাম। দেখি বালির ওপরে কতগুলি মানুষের মাথার খুলি, কঙ্কাল ছড়িয়ে আছে। হাড়ের গায়ে তখনও আধ পোড়া মাংস লেগে আছে। মনে হচ্ছে মানুষগুলো দাঁত দিয়ে ছেঁড়া হয়েছে। পাশেই রয়েছে আগুনের কুণ্ড, সেখানেও বালির ওপর চাপচাপ রক্তের চিহ্ন। মনে হলো এই নিশ্চয়ই নরখাদকের কাজ। বোধহয় নরখাদক মানুষ এখানে মাঝে মাঝে আসে। আবার বনের মধ্যে গোপন ডেরা খুঁজতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে এসে পৌঁছলাম। দেখি সেখানে একটা পাথরের চাই পড়ে আছে, আর তার পাশ দিয়ে একটা লোক ঢোকার মতো পথ একটা আছে। পথটা নেমে গেছে নিচের দিকে। হঠাৎ সেখান থেকে কার যেন গোঙানির শব্দ শোনা গেল। প্রথমে ভয় পেয়ে গেলাম, তারপর সাহস নিয়ে একটা লাঠির মাথায় আগুন জ্বেলে গুহার মধ্যে ঢুকতে যাচ্ছি। দেখি একটা বুড়ো ছাগল প্রায় মরমর অবস্থায় পড়ে আছে।
আর তারই গোঙানির শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। মশাল নিয়ে গুহার আরও ভেতর দিকে এগিয়ে গেলাম। 7-8 ফুট উঁচু সুড়ঙ্গটা পাহাড়ের ভেতরে ঢুকে গেছে। মেঝে শুকনো, গুহার গাটা লাল নীল সবুজ আলোয় ঝলমলিয়ে উঠল। ভাবলাম এখানেই আমার গোপন ডেরা বাঁধব। নরখাদক। 23 বছর হয়ে গেল আমার দ্বীপবাস। একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে সাগরের দিকে চেয়ে আছি, তখনও অন্ধকার কাটেনি। হঠাৎ পূব দিকের সমুদ্র তীরে একটা আলো চোখে পড়ল আমার। দ্বীপের পশ্চিম পারেও এর আগে অমন আলো দেখেছিলাম। বোধহয় নরখাদকেরা মশাল নিয়ে ঘুরে ঘুরে নাচ করছে। এখন তো আমাকে বাঁচার উপায় বের করতে হবে। ছুটে চলে এলাম তাঁবুতে। বন্দুকগুলোতে গুলি ভরে রাখলাম। কোমরে পিস্তল আর তলোয়ার ঝুলিয়ে নিলাম। হয়তো এক্ষুনি এসে পড়বে। কিন্তু অনেক সময় কেটে গেল, ওদের দেখা পেলাম না। ওরা যে এখন কি করছে তা আমার তাঁবু থেকে বোঝাও যাচ্ছিল না। শেষে দূরবীনটা নিয়ে তাঁবুর পেছনেই যে পাহাড়টা আছে তার উপর উঠলাম। সেখানে পাহাড়ের গায়ে উপুর হয়ে শুয়ে সাগর তীরের দিকে দূরবীন দিয়ে তাকাতেই দেখি সাগর তীরে একটা অগ্নিকুণ্ডের চারদিকে বসে আছে কয়েকজন বুনো মানুষ। তাদের দেহে কোনো পোশাক নেই। তারা কয়েকটা ক্যানোই করে এসেছে। ভাটায় ফিরে যাবার জন্যই হয়তো অপেক্ষা করছে। যাবার আগে আবার অদ্ভুত রকমের নাচ করলো ওরা অনেকক্ষণ ধরে। তারপর ভাটা হতেই চলে গেল। ওরা চলে যেতেই আমি পাহাড় থেকে নেমে দৌড়ে চলে এলাম সাগর তীরে, যেখানে ওরা বসেছিল। সেখানে তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের আধপোড়া হাড়, মাংস আর চাপচাপ টাটকা রক্ত। এরপর 3টে মাস কেটে গেল। নরখাদকদের আর দেখা গেল না। দ্বীপে তাদের আসার কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ একদিন সাগরের দিক থেকে বন্দুকের শব্দ কানে এলো। ভাবলাম বন্দুক তো নরখাদকদের কাছে থাকবে না, তাহলে কি কেউ সাহায্যের জন্য শব্দ করে জানাচ্ছে? তাড়াতাড়ি আমার মইটা বের করে সেটা বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে দেখতে লাগলাম। একটু পরে আবার পূবের সমুদ্রের দিক থেকে বন্দুকের শব্দ শোনা গেল। অন্ধকার হয়ে গেছে, তাই দূরবীন দিয়েও কিচ্ছু দেখা গেল না। ভাবলাম আগুন জ্বালালে হয়তো বিপদাপন্ন লোকেরা বুঝতে পারবে যে এখানে মানুষ বাস করে। তাই তাড়াতাড়ি সামনে যা কিছু শুকনো কাঠ পাতা পেলাম তাই জড়ো করে আগুন ধরিয়ে দিলাম। তারপর সারা রাত জেগে রইলাম, আর আগুনও নিভতে দিলাম না। ভোর হতেই দূরবীন দিয়ে দেখি পূর্ব দিকে সাগর তীর থেকে কয়েক মাইল দূরে, যেখানে আমি নৌকোয় করে গিয়ে ডুবো পাহাড় দেখেছিলাম, সেখানে একটা জাহাজ ধাক্কা খেয়ে আটকে রয়েছে। তারপর আর কোনো বন্দুকের শব্দ শোনা গেল না। কদিন পরে দ্বীপের পূর্ব উপকূলে একটি কিশোরের মৃতদেহ ভেসে উঠল। তার পরনে ছোট প্যান্ট, নাবিকের ওয়েস্টকোট, গায়ে ছিল নীল রঙের শার্ট। সে কোন দেশের লোক বুঝতে পারলাম না, তবে তার পকেটে ছিল স্পেনের কিছু মুদ্রা আর একটা ধূমপানের পাইপ। মুদ্রার চেয়েও পাইপটা পেয়ে আমার খুব আনন্দ হলো। সেদিন আকাশটা ছিল পরিষ্কার, সমুদ্রও শান্ত। ভাবলাম জাহাজটা একবার দেখে আসলে হয়, হয়তো আমার কাজে লাগার মতো কিছু জিনিস পাওয়া যেতেও পারে। আর যদি জীবিত কাউকে পাই তবে সে আমার সঙ্গী হতে পারবে। এই ভেবে 1 কলসি খাবার জল, বেশ কিছুটা রুটি, 1 ঝুড়ি কিশমিশ আর 1 বোতল স্পিরিট আর কম্পাস নিয়ে নৌকোয় চেপে বসলাম। গিয়ে দেখি জাহাজটা স্পেনের। পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে গেছে। আমাকে দেখে জাহাজ থেকে একটা কুকুর ডাকতে লাগলো। আমাকে এগিয়ে আসতে দেখে কুকুরটা জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে নৌকোর কাছে চলে এলো। নৌকোয় তুলে নিয়ে দেখি কুকুরটা প্রায় মর অবস্থা। তাকে একটু রুটি খেতে দিতে সে মুহূর্তের মধ্যে খেয়ে নিল। জল দিতেই সাগ্রহে
পান করল। এবার জাহাজে উঠে পড়লাম। জাহাজের খোলটা তখন জলে ভর্তি হয়ে গেছে। সেখানে দুজন নাবিকের মৃতদেহ ভাসছে। জাহাজের কুকুরটা ছাড়া আর কেউ বেঁচে নেই। জাহাজে কয়েকটা সিন্দুক দেখলাম, সেগুলো এত ভারী যে নড়ানোই যাচ্ছিল না। ছোট ধরনের কাঠের বাক্সের মধ্যে কিছু সোনা আর রূপোর মুদ্রা ছিল। এছাড়া ছিল পিতলের কেটলি, চকলেট তৈরি করা তামার পাত্র, মাংস ঝলসানোর জন্য ধাতুর বাসন, 2 বাক্স সুস্বাদু মিষ্টি খাবার, 2 বোতল মদ ও 1.5 ডজন শার্ট আর সাদা কাপড়ের রুমাল। ওগুলো থেকে যতটা পারি নিয়ে নিলাম নৌকোয়। তারপর কুকুরটাকে নিয়ে দ্বীপে ফিরে এলাম। নতুন সঙ্গী। একদিন ভোরবেলা পূর্ব উপকূলের নরখাদকের 5খানা নৌকো দেখতে পেলাম। কি ব্যাপার ঠিক বুঝতে পারলাম না। তাড়াতাড়ি বন্দুকগুলো সব গুছিয়ে রেখে দূরবীন নিয়ে পাহাড়ের উঁচু জায়গা থেকে দেখতে লাগলাম। প্রায় 30 জন মানুষ আগুন জ্বেলে মাংস পোড়াচ্ছে আর গোল হয়ে ঘুরতে ঘুরতে নাচ করছে। হঠাৎ দেখি নৌকোর ভেতর থেকে 2 জন লোককে টানতে টানতে আনা হলো। একজনকে পিছন থেকে মুগুর দিয়ে মারতেই সে মাটিতে মুখ থুবড়ে পড়ল। অন্যরা তাকে ঘিরে ধরতেই সেই সুযোগে অন্য বন্দীটি দৌড়তে লাগলো। বন্দির পেছনে তখনই ছুটতে লাগলো 3 জন নরখাদক। দেখলাম বন্দিটি আসছে আমার তাঁবুর দিকেই। এ তো মহাবিপদ। তবে একটা ভরসা, এই তাঁবুতে আসতে গেলে একটা ছোট খাঁড়ি পেরিয়ে আসতে হয়, আর তখন নদীতে ভরা জোয়ার, তাই জলও বেশি। দেখলাম বন্দি তীর বেগে ছুটতে ছুটতে নদীর ধারে না থেমে জলে লাফিয়ে পড়ে সাঁতরে এপারে এসে আবার দৌড়তে লাগলো। নরখাদকের মধ্যে 2 জন জলে ঝাঁপ দিল। 3য় জন বোধহয় সাঁতার জানতো না, তাই নামলো না। বন্দিটিকে সাহায্য করতে আমি তখন পাহাড় থেকে নেমে 2টি বন্দুক আর তরবারি নিয়ে ওদের দিকে এগিয়ে গেলাম। লোকটি তখনও দৌড়চ্ছে। আমি হ্যালো হ্যালো করতে লাগলাম। আমাকে দেখে লোকটি ভয় পেয়ে গেল, কারণ আমার গায়ে ছাগলের চামড়ার কোট, গায়ে শার্ট, মাথায় খরগোশের চামড়ার টুপি, মুখে লম্বা গোঁফ দাড়ি। এরকম মানুষকে সে তো কখনো দেখেনি। আমি তাকে কিছু না বলে অনুসরণকারী নরখাদকের 1ম জনের কাঁধে বন্দুকের কুঁদোর 1 ঘা বসিয়ে দিলাম। সে মাটিতে পড়ে গেল। 2য় জনকেই ওইভাবেই মারতে যাব, দেখি সে তীর ছুঁড়তে যাচ্ছে। আমি জানতাম ওদের তীরে বিষ মাখানো থাকে, তাই সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করলাম। একজন নরখাদককে ধরাশায়ী আর অন্যজনকে মেরে ফেলতে দেখে 3য় বন্দীটি আমার দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো। আমি তাকে ইশারায় কাছে ডাকলাম। সে ধীরে ধীরে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে মাটিতে চুমু খেল। তারপর তার মাথার ওপর আমার পাটাকে তুলে নিল, যেন বোঝাতে চাইল আজ থেকে ও আমার কৃতদাস। আমি ওকে তুলে ধরে বুকে চেপে ধরে বুঝিয়ে দিলাম ও আমার বন্ধু। এমন সময় দেখি যে লোকটাকে বন্দুক দিয়ে আঘাত করেছিলাম তার জ্ঞান ফিরে আসছে। সে ধীরে ধীরে উঠে বসল। আশ্রিত লোকটাকে আমি সেটা দেখিয়ে তার হাতে আমার বন্দুকটা দিতে চাইলাম, কিন্তু সে বন্দুক না নিয়ে দুর্বোধ্য ভাষায় কি যেন বলল। তার ভাষা আমি কিছুই বুঝলাম না, তবু 25 বছর পর মানুষের গলার স্বর শুনে আমার এক অদ্ভুত আনন্দ হলো। আশ্রিত লোকটা আমার তলোয়ারটা চাইল, তারপর দৌড়ে গিয়ে এক কোপে নরখাদকটির মাথা কেটে ফেলল। শত্রুকে মেরে সে আনন্দে মেতে উঠল। দুর্বোধ্য ভাষায় তার আনন্দ প্রকাশ করতে করতে সে নরখাদকের কাটা মুন্ডু আর তরবারি আমার পায়ের কাছে এনে রাখল। আশ্রিত লোকটি তলোয়ারের ব্যবহার জানত, কিন্তু কখনো বন্দুক দেখেনি, তাই সে বুঝতে পারছিল না অন্য লোকটি কিভাবে মরল। আমার কাছ থেকে অনুমতি নিয়ে সে লোকটির কাছে গিয়ে তার বুকে গুলির দাগ দেখে অবাক হয়ে গেল। তারপর তার তীর আর ধনুকটা নিয়ে আমার কাছে এলো।
আমাকে ইশারায় বোঝালো সে মৃতদেহ দুটিকে মাটিতে চাপা দিতে চাইছে। আমার অনুমতি পেতেই সে বালি খুঁড়ে দেহ দুটি কবর দিল। লোকটাকে নিয়ে এবার আমি তাঁবুতে ফিরে এলাম। তাকে রুটি, কিশমিশ, জল দিলাম। খড়ের গাদার উপর কম্বল পেতে তাকে শুতে দিলাম। শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ল। লোকটাকে ঘুমোতে দেখে আমি দুধ দুইতে গেলাম। হঠাৎ দেখি লোকটা ঘুম থেকে উঠে এসে অবাক হয়ে আমার দুধ দোয়া দেখছে। আমি তাকে দুধ রুটি দিয়ে কেমন করে দুধে ভিজিয়ে রুটি খেতে হয় দেখিয়ে দিলাম। সে খেতে খেতে বুঝিয়ে দিল এই খাদ্যটা তার খুব ভালো লেগেছে। ঠিক করলাম লোকটাকে আমার ভাষা শেখাবো। তাকে বোঝালাম তার নাম দিয়েছি ফ্রাইডে, কারণ তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল শুক্রবারেই, আর সে আমায় ডাকবে মাস্টার বলে। হ্যাঁ বোঝাতে বলবে ইয়েস, আর না বোঝাতে বলবে নো। বারবার বলে কথাগুলো তাকে মুখস্থ করিয়ে দিলাম। ফ্রাইডে প্রথমে কোনো জামা কাপড় পরতো না। একদিন আমি তাকে আমার ট্রাউজার শার্ট দিয়ে বললাম, পরবে? সে খুশি হয়ে বলল ইয়েস। জীবনে এই প্রথম ফ্রাইডে পোশাক পরল। ফ্রাইডের বয়স 25-26, দেখতেও খারাপ নয়। খুব হিংস্র ভাব নেই ওর মধ্যে, বরং হাসলে তাকে বেশ ভালোই লাগে। তার চুল লম্বা, কালো কোঁকড়ানো নয়, চোখ উজ্জ্বল, মুখটা গোলাকার, নাক ছোট বটে তবে চ্যাপ্টা নয়, গায়ের রং শ্যামলা। কদিনের মধ্যেই ফ্রাইডে ইংরেজিতে অল্প অল্প কথা বলতে শিখে গেছে। আমি ওকে দিয়ে যা যা করাতে চাইছিলাম চটপট সে কাজগুলো করে ফেলত। তার কাজে যেমন দক্ষতা ছিল তেমনি বুদ্ধিমত্তাও থাকত। তীর চালাতে তো ভালোই জানত। এবার আমি তাকে বন্দুক চালাতেও শিখিয়ে দিলাম। তারপর একদিন পাহাড়ের খোঁজে আটকে থাকা জাহাজটা তাকে দেখাতে নিয়ে গেলাম। ফ্রাইডে বলল কিছুদিন আগে নৌকোয় করে তাদের দেশে অনেকগুলো দাড়িওয়ালা সাদা মানুষ গিয়েছিল। আমি বুঝতে পারলাম এই জাহাজেরই কিছু মানুষ ওদের দ্বীপে আছে। আমি জিজ্ঞেস করলাম কতজন গেছে। ফ্রাইডে আঙুল গুনে দেখালো 17 জন। জিজ্ঞেস করলাম যে তাদের লোকেরা তাদের মেরে খেয়ে ফেলেনি তো? ফ্রাইডে বলল তাদের লোকেরা সাদা মানুষদের খায়নি, কিন্তু অন্য দ্বীপের লোকেরা ওদের পুড়িয়ে খাবার জন্য মাঝে মাঝে ফ্রাইডেদের দ্বীপে আসতো। আমি প্রশ্ন করলাম তাহলে আমাকে দেখলে আমাকেও খেয়ে নেবে? ফ্রাইডে বলল না না, আমি তা হতে দেব না। তোমায় যাতে ওরা ভালোবাসে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এরপর ফ্রাইডের সাথে অনেক আলোচনা করে ঠিক করলাম একটা বড় নৌকো নিয়ে ওই দ্বীপে গিয়ে আমি ওই বিদেশিদের এই দ্বীপে নিয়ে আসব। তাহলে আমি একদিকে যেমন সঙ্গী পাব, তেমনি দেশে ফেরার একটা উপায়ও হয়তো পেয়ে যাব। এখন প্রথমে কেন বানাতে হবে এই ব্যাপারে ফ্রাইডে খুব পোক্ত। তাই সে বন থেকে বড় গাছ বাছাই করে এনে আমার সামনে রাখল। তারপর 2 মাসের মধ্যেই দুজনে মিলে নৌকা বানিয়ে ফেললাম। জাহাজ থেকে আনা কাপড়ের মধ্যে থেকে একটা ক্যানভাস দিয়ে পাল বানানো হলো। নৌকা তৈরি। একদিন সকালবেলা ফ্রাইডেকে বললাম, দেখো তো সাগর তীরে কচ্ছপ পাওয়া যায় কিনা। কচ্ছপের মাংস আর ডিম খেতে খুব ভালো লাগে। ফ্রাইডে তক্ষুনি বেরিয়ে গেল, কিন্তু অল্প একটু পরেই ফিরে এলো দৌড়তে দৌড়তে। তার মুখে ভয়ের ছাপ। সে হাঁপাতে হাঁপাতে বলল, বড় বিপদ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ফ্রাইডে? সে বলল, 3টে কেন এসেছে ওখানে। আমি ভাবলাম ফ্রাইডে হয়তো ভয় পেয়েছে, তাকে নরখাদকরা ধরতে এসেছে বলে। তাকে সাহস দেবার জন্য বললাম, ভয় পাচ্ছ কেন? তোমার যা বিপদ আমারও তো তাই। তার চেয়ে ওদের সাথে আমরা লড়াই করব। তুমি আমার সঙ্গে থাকবে তো? ফ্রাইডে বলল, নিশ্চয়ই, আমার সাথে ও সব সময় থাকবে। আমি যা বলবো ও তাই করবে। আমরা তখন অস্ত্র শস্ত্র আর দূরবীন নিয়ে পাহাড়ের উপর উঠে দূরবীন দিয়ে দেখলাম 3টে ক্যানোয় 21 জন নরখাদক এসেছে। ক্যানোয় হাত পা বাঁধা অবস্থায় 3 জন মানুষ রয়েছে। ফ্রাইডেকে নিয়ে গাছপালার আড়াল দিয়ে তাড়াতাড়ি সমুদ্রের দিকে এগোতে লাগলাম। ফ্রাইডেকে বললাম খুব সাবধানে আর একটু এগিয়ে গিয়ে দেখে আসতে ওরা কি করছে।
ফ্রাইডে খানিক পরে এসে আমাকে বলল ওরা আগুনের কুণ্ডের চারদিকে বসে মাংস পুড়িয়ে খাচ্ছে। একজন সাদা মানুষের পা হাত বাঁধা অবস্থায় বালির ওপরে ফেলে রেখেছে। এবার বোধহয় ওকেই পুড়িয়ে খাবে। ভাবলাম তাহলে কি ওই বন্দি সেই জাহাজের 17 জনেরই কেউ? খানিকটা এগিয়ে দূরবীন দিয়ে দেখি একজন ইউরোপিয়ানকে লতা পাতা দিয়ে হাত পা বেঁধে বালির ওপরে ফেলে রেখেছে। এমন সময় দেখি দুজন নরখাদক লোকটির হাত পা কাটার জন্য তার দিকে এগোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফ্রাইডেকে বললাম, আমি যা করছি তুমিও তাই করো। বলেই নরখাদকদের দিকে তাক করে গুলি ছুড়ল। আমার গুলিতে দুজন আহত হল, একজন মরল আর ফ্রাইডে মারল দুজনকে, 3 জনকে আহত করল। হঠাৎ সঙ্গীদের মরে যেতে দেখে আর বন্দুকের শব্দ শুনে নরখাদকরা ভয় পেয়ে ছুটোছুটি করে ক্যানোর দিকে যেতে লাগলো। ফ্রাইডে তখন হালকা বন্দুকটা নিয়ে ওদের দিকে অনেকগুলো গুলি ছুঁড়ল। নৌকোয় উঠেই অনেক আহত হলো, কয়েকটা লোক মরেও গেল। বালিতে পড়ে থাকা বন্দির কাছে গিয়ে আমি ছুরি দিয়ে তার বাঁধন কেটে দিয়ে তাকে পর্তুগিজ ভাষায় জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সে ল্যাটিন ভাষায় জবাব দিল, ক্রিশ্চিয়ানা। লোকটা খুবই দুর্বল, তাই উঠে বসতে পারছিল না। আমি তাকে একটু স্পিরিট আর রুটি দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার দেশ কোথায়? লোকটি বলল, স্পেন। আমি স্প্যানিশে বললাম, আর কথা নয়, এখন আমাদের লড়তে হবে। এই নিন পিস্তল আর তলোয়ার, যদি শক্তিতে কুলোয় তবে কাজে লাগান। অস্ত্র হাতে পেয়েই লোকটি যেন অমানুষিক বল পেয়ে দৌড়ে গিয়ে দুটো লোককে কেটে ফেলল। নরখাদকরা এমনিতেই অদৃশ্য আক্রমণে থতমত খেয়ে গিয়েছিল, তাই তাদের পালানোর শক্তিও যেন ছিল না। তার উপর আমিও একটা নৌকোয় লাফিয়ে উঠলাম ওদের ধাওয়া করব বলে। দেখি নৌকোতে আর একজন বন্দীকে বেঁধে ফেলে রাখা হয়েছে। আমি তার হাতে পায়ের বাঁধন কেটে দিলাম। সে এত দুর্বল হয়ে পড়েছে যে তার উঠে বসার ক্ষমতাও পর্যন্ত ছিল না। আমি ফ্রাইডেকে ডেকে লোকটিকে স্পিরিট খাওয়াতে বললাম। লোকটিকে দেখেই ফ্রাইডে আনন্দে যেন পাগল হয়ে গেল। একবার লোকটিকে চুমু খায়, একবার বুকে চেপে ধরে, একবার নাচে, একবার কাঁদে। আমি অবাক হয়ে বলতে লাগলাম, কি হলো, কি হলো তোমার? ফ্রাইডে হাসি কান্নায় ভাসতে ভাসতে বলল, এ আমার বাবা। নরখাদকের পিছু পিছু আর যাওয়া হলো না। ওদের সবাইকে নিয়ে আমি তাঁবুতে ফিরে এলাম। এখন প্রথম কাজ ওদের সুস্থ করা। এদিকে দুটো নৌকোয় করে যে নরখাদকেরা পালিয়ে গিয়েছিল তাদের কথাও ভাবছিলাম। ওরা নিশ্চয়ই প্রতিশোধ নিতে আসবে। ফ্রাইডেকে বললাম, তোমার বাবাকে জিজ্ঞেস করো ওরা কি করতে পারে। লোকটি ফ্রাইডেকে বলল, ওরা যখন নৌকোয় করে পালাচ্ছিল তখন সমুদ্রে খুব হাওয়ার দাপট ছিল, তাই নৌকো সাগরে ডুবে যেতে পারে, কিংবা নৌকো যদি নাও ডোবে তাও নিজেদের দ্বীপে গেলে তারা ওদের খেয়ে ফেলবে, আর নিজেদের দ্বীপে ফিরেও তারা আসল কথা প্রকাশ করবে না। স্পেনের লোকটাকে তার কথা জিজ্ঞাসা করতে লোকটা বলল, আমাদের জাহাজ রিও ডি লাপ্লা থেকে হাভানা যাচ্ছিল, তারপর জাহাজ পাহাড়ে ধাক্কা লাগতে আমাদের 5 জন মারা যায়। আমরা তখন 17 জনে নৌকো করে একটা দ্বীপে আশ্রয় নিই। আশ্রয় পেয়েছি বটে, তবে খাবার জামা কাপড়ের অভাব তো রয়েইছে, তার উপরে রয়েছে প্রাণ ভয়। অন্য দ্বীপ থেকে এসে নরখাদকেরা আমাদের ধরার চেষ্টা করে। স্পেনীয়টিকে বললাম, আপনারা সকলে এই দ্বীপে এসে থাকতে পারেন, তার উপরে সকলে মিলে দেশে ফেরার চেষ্টাও করতে পারি আমরা, কিন্তু আপনারা এসে আবার ষড়যন্ত্র করে আমাকে মারার চেষ্টা করবেন না তো? লোকটা বলল, না না, সে কি কথা, তারা সবাই লোক ভালো, তারা এখন প্রচণ্ড হতাশায় দিন কাটাচ্ছে, এই প্রস্তাব তারা নিশ্চয়ই মেনে নেবে। ঠিক হলো, ফ্রাইডের বাবাকে নিয়ে স্পেনীয় লোকটা ওই দ্বীপে গিয়ে তার সঙ্গিনীদের আমাদের প্রস্তাবের কথা জানাবে, তারপর আবার এখানে ফিরে এসে আমাদেরকে তাদের মতামত জানাবে। তখন স্পেনীয় বলল, একটা কথা ভাবছিলাম, ওরা তো এই প্রস্তাবে রাজি হবেই, তবে এতগুলো লোকের খাবার জোগাড় করতে অসুবিধে হবে না তো? একে তারা অনেক দিন ভালো করে খায়নি, তাই অনেক খাবার দরকার হবে, তা না পেলে তারা রেগে যেতে পারে।
তার চেয়ে চাষের জমি কিছুটা বাড়িয়ে দু একটা ফসল তুলে তারপর তাদের আনলে বোধহয় ভালো হবে। লোকটার কথাটা ঠিক, তাই সবাই মিলে চাষের জমির পরিমাণ বাড়িয়ে সেখানে চাষ করতে লাগলো। ফসলও অনেক হলো। তখন ফ্রাইডের বাবাকে নিয়ে লোকটা সেই দ্বীপে রওনা হলো। ঠিক ছিল 7 দিন পরেই তারা ফিরে আসবে। এবার দেশে ফেরা। 7 দিন কেটে গেল। আমি তো নানান চিন্তায় মেতে আছি। একদিন সকালবেলা ফ্রাইডে বলতে লাগলো, ওই তো ওরা এসে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি, কই, কেন বা 17 জন ইউরোপীয়, কিছুই তো দেখছি না। কেবল দেখছি একটা অর্ধেক পাল নামানো জাহাজ নোঙর করা আছে তীরের কাছে। এরা আবার কারা? অস্ত্র শস্ত্র নিয়ে, দূরবীন নিয়ে সমুদ্র তীরের দিকে তাকালাম। দেখি জাহাজটা ব্রিটিশ। একটা নৌকো আবার তীরের দিকে আসছে, তাতে রয়েছে 11 জন লোক। 3 জন ছাড়া সকলের হাতেই অস্ত্র। 4-5 জন তীরে লাফিয়ে নেমে 3 জন বন্দীকে নৌকো থেকে টেনে নামালো। একজন একটা তরবারি এক বন্দীর মাথার ওপর ঘোরালো। তারপর তাকে শেষ না করেই কি একটা ভেবে তরবারি নামিয়ে নিল। বন্দী 3 জনকে ছেড়ে দেওয়া হলেও তারা ডাঙায় নেমে ম্লান মুখে বালির ওপরে বসে পড়ল। কি ব্যাপারটা দেখতে হচ্ছে, এই ভেবে আরেকটু কাছে গিয়ে আড়াল থেকে বন্দীদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কারা? তারা অবাক হয়ে তাকিয়ে রইল। আমার পোশাক দেখেই তারা বোধহয় চমকে গেছে। আমি বললাম, আপনারা আমায় দেখে অবাক হবেন না, আমি আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। ওদের মধ্যে একজন তখন বলতে লাগলো, দেখুন, আমি ওই জাহাজের ক্যাপ্টেন। এদের একজন হলো আমার মেট, অন্যজন জাহাজের যাত্রী। ওই জাহাজের নাবিকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমাকে মারতে চেয়েছিল। তাদের অনেক বুঝিয়ে আমাদের প্রাণটুকু রক্ষা করতে পেরেছি, কিন্তু এই নির্জন দ্বীপে ওরা আমাদের রেখে চলে যাচ্ছে। আমি বললাম, আচ্ছা, আমি কি আপনাদের মুক্ত করার ব্যবস্থা করতে পারি? তবে আমার 2টো শর্ত আছে, আপনাদের মানতে হবে। ক্যাপ্টেন আগ্রহের সাথে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। জাহাজটাকে যদি ওদের হাত থেকে মুক্ত করতে পারেন তাহলে জাহাজের সমস্ত অধিকার আপনার। আমি বললাম, এই দ্বীপে থাকতে হলে এখানের কোনো কিছুতে বেশি দাপট দেখানো চলবে না। আর যদি জাহাজটা ওই বদমাইশদের হাত থেকে কেড়ে নিতে পারি তাহলে আমাকে আর আমার এক বন্ধুকে বিনা পয়সায় ইংল্যান্ড নিয়ে যেতে হবে। তিনি বললেন, এ তো করতেই হবে। আমি আপনার কথা মেনে নিচ্ছি। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার এই উপকার আমি ভুলব না। আমি বললাম, আমার 3খানা বন্দুক নিয়ে আসছি, আপনি যা চাইবেন তাই পাবেন। ক্যাপ্টেন বললেন, জাহাজের সবাইকে আমি মারতে চাই না। ওই 2 জন সব থেকে বদমাশ। ওরা জাহাজে গেলেই সবাইকে নিজের দলে টানবে, তারপর সবাই মিলে আমাদের মারবে। বলতে বলতে ক্যাপ্টেন একটা বন্দুক আর একটা পিস্তল নিলেন। সঙ্গী 2 জনের হাতে 2টো বন্দুক দিলেন। ক্যাপ্টেনকে অস্ত্র নিয়ে আসতে দেখেই বদমাশ লোক 2টো জাহাজের লোকেদের ডাকতে লাগলো, কিন্তু তার আগেই ক্যাপ্টেন গুলি ছুড়লেন। একজন মরে গেল, অন্যজন আহত হয়ে পড়ে গেল। একবার সে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু তাকে বন্দুকের কুঁদোর ঘা দিতেই সে আবার শুয়ে পড়ল। নাবিকদের বাকি 3 জন তখন কাতরভাবে প্রাণ ভিক্ষা করতে লাগলো। আমরা তাদের না মেরে হাত পা বেঁধে ফেলে রেখে দিলাম। জাহাজ থেকে মোট 8 জন নেমেছিল তীরেতে। 5 জনের ব্যবস্থা হলো, বাকি 3 জন গিয়েছিল বনের দিকে। আমি ফ্রাইডেকে বললাম, তুমি ক্যাপ্টেনের এক সঙ্গীকে নিয়ে বনের মধ্যে গিয়ে ওই লোকগুলোকে পথ ভুলিয়ে অন্যদিকে নিয়ে চলে যাও। ফ্রাইডেরাও সেই উদ্দেশ্যে চলে গেল। ওরা যে নৌকোয় চেপে এসেছিল সেই নৌকোটা ডাঙায় টেনে উপুর করে তার তলায় একটা ফুটো করে দিলাম, যাতে তারা সহজে যেতে না পারে। নৌকোর ভেতরে যেসব অস্ত্র ছিল সেগুলোও নিয়ে নিলাম। বিদ্রোহীরা সংখ্যায় অনেক হলেও তাদের প্রধান অসুবিধে ছিল তারা এই জায়গাটা একেবারেই চিনত না। তাই অন্ধকার হতে তারা যেমন বিপদে পড়ল,
তেমনি আমাদের খুবই সুবিধা হলো। আমাদের উদ্দেশ্য ছিল আলাদা আলাদা করে যে দলগুলো তীরে আসছে তখনই তাদেরকে আটক করে ফেলা। এই কৌশলে বেশ কিছু লোককে বন্দি করে ক্যাপ্টেন তার অনুগত কয়েকজনকে জাহাজে নিয়ে গেলেন। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে বাকি সবাইকে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন। পরের দিন আমরা একটা বিচার সভা বসালাম। আমি দ্বীপের রাজা হয়ে একটা উঁচু চেয়ারে বসলাম। আমার ডান দিকে খোলা তলোয়ার হাতে দাঁড়ালো ফ্রাইডে, বাঁ দিকে দাঁড়ালেন অভিযোগকারী ক্যাপ্টেন। 5 জন বিদ্রোহী নাবিককে পিচ মোড়া করে বেঁধে আমার কাছে আনা হলো। আমার সামনে টেবিল পাতা, সেখানে টেবিলের ওপরে আছে পিস্তল, পিছনের দেওয়ালে 5টা বন্দুক ঝুলছে। বন্দীদের বললাম, তোমরা বিদ্রোহ করে অন্যায়ভাবে জাহাজ দখল করে ক্যাপ্টেনকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলে। তোমাদের নেতাকে ফাঁসি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে রেখেছি। ইংল্যান্ডের আইনে জানো তো, বিদ্রোহীর শাস্তি ফাঁসি। ঘাতক? ফ্রাইডে বলল, ইয়েস। বন্দীদের মধ্যে একজন বলে উঠল, যদি আমরা ক্যাপ্টেনের কাছে আত্মসমর্পণ করি তাহলে কি আমাদের ক্ষমা করা হবে? আমি বললাম, ক্যাপ্টেন মানুষ খুব ভালো, তবে আইনের বিধান ভেঙে কাজ করতে তিনি কি রাজি হবেন? তবে একটা উপায় আছে। সবাই একসাথে বলে উঠল, কি কি বলুন। ইংল্যান্ডের আইন না ভাঙতে চাইলে তোমাদের এদেশে থাকতে হবে। তোমাদের আমি এখানকার ঘর বাড়ি, জমি, শস্য, বীজ, পালিত পশু, নৌকো, অস্ত্রশস্ত্র, বারুদ সব কিছু দিয়ে দিতে পারি। এছাড়া 17 জন বিপন্ন স্পেনীয় নাবিক এখানে তোমাদের সাথেই থাকবে। তাদের আমি আশ্রয় দেব বলে কথা দিয়েছি। 2-1 দিনের মধ্যেই তারা চলে আসবে। আমি তাদের সব কথা লিখে রেখে যাব। আমার কথায় সকলেই রাজি হলো। একজন বলল, এ ভালোই হলো, কারণ ইংল্যান্ডে গেলে আমাদের আইনের বিধানে ফাঁসি হতোই, তার চেয়ে এখানে থাকাই ভালো। আমি তখন বন্দীদের বাঁধন খুলে দেওয়ার নির্দেশ দিলাম। তাদের সুস্বাদু পানীয় দিয়ে অভ্যর্থনা করা হলো। 2 দিন ধরে তাদের যেমন পেট পুড়ে খাওয়ালাম, তেমনি চাষের জমি, আঙুর বাগান, ছাগলের খোঁয়ার বন, গুহা, নৌকো আর কোথায় কোথায় কি পাওয়া যায় সে সব কিছুই দেখিয়ে দিলাম, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবার আমাদের বিদায় নেবার পালা। দিনটা ছিল 1686 সালের 19শে ডিসেম্বর। স্মৃতিচিহ্ন হিসাবে সঙ্গে নিলাম ছাগলের চামড়ার টুপি, অদ্ভুত ছাতা আর পোষা টিয়া। ফ্রাইডেও আমার সাথে চলল। 2টো জাহাজ থেকে যা সোনা আর ধাতুর মুদ্রা পেয়েছিলাম সেগুলোও সঙ্গে নিলাম। এই দ্বীপে আমি কাটিয়েছিলাম মোট 28 বছর 2 মাস 19 দিন। নির্বাসন জীবনের ইতি টেনে জাহাজে পা দিলাম। যাত্রা শুরু হলো দেশের পথে। প্রত্যেক শনিবারে হেডফোন বা স্পিকারে একা বা সবাই মিলে চলে এসো এইখানে। গল্পের গরু গাছে চড়ে, গল্পের গরু গল্প বলে, গল্প বলে।